সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 832তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দরনগরীর চট্টগ্রামের ছেলে মোহাম্মদ শিমুল হোসেনের জীবনের কলিজা কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে দুধের সন্তানকে পানিতে ভাসিয়ে দেয় হতভাগা মা। দেখেন, জীবনের গল্পের অনুষ্ঠানে অনেক গল্প প্রচার করেছি, হাজার হাজার গল্প পড়েছি, কিন্তু বিশ্বাস করেন আজকের এই গল্পটা এমন একটা গল্পটা শোনার পরে আপনি নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না। বন্ধুরা, আমি ঠিক এই মুহূর্তে রেকর্ড করছি, ঘড়ির সময় রাত প্রায় 4:30। হয়তো কিছুক্ষণ পরেই ফজরের আজান দেবে। আমি তাহাজ্জুদের নামাজটা পড়ে শেষ করে গল্পটা রেকর্ড করতে বসলাম। এই গল্পটা এমন একটা গল্প, আপনি গল্পটা পুরোটা শোনার পরে ঘুমাইতে পারবেন না। আপনি বারবার এই গল্পের কথা মনে করবেন আর চোখের পানি ঝরাবেন। বন্ধুরা, বেশ কয়েক মাস আগে আমি ঢাকা থেকে কুমিল্লা আসছিলাম মিয়ামি বাসে করে। তো আমার পাশের সিটে এক ভদ্র মহিলা বসেছে। বাসটা যখন ঢাকা থেকে ক্রস করে চলে আসে, এই ভদ্র মহিলা আমাকে বলে, ভাই আমি যদি ভুল না করি আপনি কি আপন ভাই? আমি তার দিকে তাকালাম, আমি বললাম হ্যাঁ। তা আমাকে বললো, ভাইয়া আমি আপনার ভিডিওগুলো দেখি। থ্যাংক ইউ। তো বলে, ভাইয়া আমার একটা গল্প আছে, যদি একটু শুনতেন। আমি বললাম যে ঠিক আছে, বলেন কি এমন গল্প। এই মহিলা তখন আমার পাশের সিটে বসে গল্প বলতে শুরু করে। প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে সে তার জীবনের গল্পটা আমাকে বলে। একেবারে বোরকা পরে আছে, হিজাব পরা, হাত পায়ে মোজা পরা, যথেষ্ট পর্দাশীল একজন মহিলা। আমার পাশের সিটে বসে সে তার জীবনের গল্পটা বলতে শুরু করে। বন্ধুরা, আমি জানি না আপনি বিশ্বাস করবেন কি না, বাতাসের বেগে বাসটা ছুটে বেড়াচ্ছে আর তার গল্পটা আমি আমার কান দিয়ে ঢুকাচ্ছি আর চোখ দিয়ে বের করতেছি। গল্পটা কানে শুনতেছি আর অজস্র চোখের পানিগুলো ঝরাচ্ছি। কুমিল্লা এসে যখন বাসটা থামলো, আমি বললাম আপনি কি করেন? তিনি বলে তিনি একজন শিক্ষক। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার হাজব্যান্ডের পরিচয় জানার পরে আমি অবাক হয়ে গেলাম। তিনি আমাকে বলে, ভাই আপনার কাছে অনুরোধ, গল্পটা আপনি প্রচার করবেন না। আমি বললাম আপনার নাম ঠিকানা হাইড করে আমি গল্পটা বলিনি। বলে, তারপরেও না, আপনি নাম ঠিকানা হাইড করেও যদি এই গল্পটা বলেন তাও আমার হাজব্যান্ড জেনে যাবে। ও বন্ধু, গল্প সবারই থাকে, যদি প্রকাশ করে এটা হয়ে যায় ইতিহাস, আর যদি প্রকাশ না করে তো বুকের ভিতর থাকে এটা হয়ে দীর্ঘশ্বাস। যাই হোক, আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামের ভাই শিমুল হোসেনের জীবনের বাস্তব গল্পটা আপনারা শুনবেন এবং গল্প শেষে শিমুল ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। অনুরোধ করবো আমার সাবস্ক্রাইবারদেরকে আজকের গল্পটা শেষ পর্যন্ত শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শিমুল হোসেন, আমার বাড়ি বন্দরনগরী, চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদি সহ আমার ছোট 2টা ভাই। আমরা টোটাল 3 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহর ঘেঁষে কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্নবিত্ত পরিবার। আমি শুনেছিলাম আমার দাদা নাকি পেশায় ছিল একজন চামড়া ব্যবসায়িক। ঈদের সময়, বিশেষ করে কোরবানির ঈদে বিভিন্ন জায়গায় গিয়ে আমার বাবা চামড়া কিনত এবং সেই চামড়া পাইকারি দরে আমার বাবা চট্টগ্রামেরই আতরের ডিপো বলে এক জায়গা আছে, ওখানে বিক্রি করত। এবং আমার দাদার সাথে আমার বাবাও সেম একই ব্যবসায় জড়িত ছিল। আমি শুনেছিলাম আমার একজন জেঠু ছিল। আমার জেঠু নাকি যথেষ্ট পরিমাণের ভালো ছিল, খুব ভালো মানুষ ছিল, কিন্তু কোনো এক কারণে আমার দাদার সাথে ঝগড়া করে আমার জেঠু বাড়ি থেকে বেরিয়ে যায়। আমার বাবার বিয়ের আগে আমার জেঠু বাড়ি থেকে বেরিয়ে যায় এবং বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে আমার জেঠু আর কখনো আমাদের পরিবারে ফিরে আসেনি। এরপর আমার বাবা বড় হয় এবং বাবা বড় হওয়ার পরে আমার দাদা তখন আমার বাবাকে বিয়ে করায়। আমার বাবাকে বিয়ে করানোর ঠিক 5 মাস পরেই আমার দাদা মারা যায়। দাদা মারা যাওয়ার পরে দাদার যে ব্যবসাগুলো ছিল, বিশেষ করে চামড়ার ওই ছোটোখাটো ব্যবসাটা, ওইটা ওই সময় আমার আব্বা দেখতেছিল। আমার আব্বাই বিভিন্ন মৌসুমে, বিভিন্ন সময়ে বিভিন্ন কসাইদের কাছ থেকে চামড়া কিনে আনতো এবং এই চামড়া চট্টগ্রামের
আতরের ডিফু বলে এক জায়গা আছে, ওখানে খুব পাইকারি দরে বিক্রি করতো। এটাই ছিল আমার বাবার ব্যবসা। এই করে আমার বাবা পরিবার চালাতো। এমন করে সময়গুলো সামনের দিকে কাটতে কাটতে একটা পর্যায়ে প্রায় অনেক বছর পরে আমার জেঠুর খবর পাওয়া যায়। আমি তখন মোটামুটি একটু বড় হয়েছি। একটু বড় বলতে আমার বয়স তখন 3 থেকে 4 বছরের কাছাকাছি। আমার ছোট দুটা ভাইও তখন পিঠাপিঠি আমার মতোই বড়, মানে আমার পরপরই আসছে। তো যাই হোক, একটা সময় আমি লোকমারফত এটা শুনতে পাই যে আমার জেঠুর নাকি সন্ধান পাওয়া গেছে, আমার জেঠু নাকি কোথায় আছে। এবং এটা জানার পরে আমার দাদি তখন আমার জেঠুকে আনার জন্য চট্টগ্রাম শহরে যায়। এবং চট্টগ্রাম শহরে যাওয়ার পরে আমার দাদিমণি জানতে পারে আমার জেঠু মোটামুটি ওখানে একজন প্রতিষ্ঠিত মানুষ। ওই চট্টগ্রাম শহরেরই আমার জেঠুর হচ্ছে একটা মানে জুতার কারখানা আছে। যে স্যান্ডেল আমরা ব্যবহার করি, ওই স্যান্ডেলের কারখানা আছে। এবং স্যান্ডেলের খুব ভালো একটা ব্র্যান্ডও আমার জেঠুর আছে। আমার জেঠু বিভিন্ন জায়গায় বলতে গোটা বাংলাদেশেই স্যান্ডেল সাপ্লাই করে এবং তিনি মোটামুটি স্যান্ডেলের অনেক বড় একটা কারখানা দিয়ে দেয়। এটা জানতে পারে আমার দাদি। জানার পরে আমার জেঠুকে বুঝিয়ে শোনায় আবার পরিবারে ফিরে নিয়ে আসে। পরিবারে আসার পরে আমার জেঠু যথেষ্ট পরিমাণের ভালো একজন মানুষ ছিল। 5 ওয়াক্ত নামাজ পড়তো, দিনের পথে চলতো, যথেষ্ট পরিমাণের ধার্মিক একজন মানুষ ছিল। কিছু হয় না যে সোজা মানুষগুলো হঠাৎ করে বাঁকা হয়ে গেলে যা হয় আর কি, মানে তিনি তো যথেষ্ট ভালো মানুষ ছিল। এবং হুট করে কোনো বিষয় যদি একবার রেগে যেত তাকে আর ঠান্ডা করা যেত না। যাই হোক, পরিবারে ফিরে আসার পরে আমার দাদি তখন আমার জেঠুরে বলল যে তোর ছোটো ভাই তো বিয়ে করছে এবং তার ঘরে 3টা ছেলে সন্তান হয়েছে, সে তার বউ নিয়ে অনেক সুখে আছে, কিন্তু তুই এখনও বিয়ে করলি না, তুই একটা কাজ করতে বিয়ে কর। আমার জেঠু বলল ছোটো ভাই বিয়ে করছে, ছোটো ভাইয়ের সন্তানই তো আমার সন্তান, আমার এই মতে বিয়ে করার প্রয়োজন নেই। জেঠু বিয়ে করতে চায় না, কিন্তু আমার দাদি, আমার মা, আমার বাবা মিলে তখন জেঠুকে খুবভাবে প্রেশার দিল যে না, আপনাকে বিয়ে করাই লাগবে, আপনি বিয়ে করতে হবে। এভাবে চাপের মুখে পড়ে একটা সময় জেঠু বিয়ে করার জন্য রাজি হয়। তখন আমার জেঠুর জন্য মেয়ে খুঁজতেছিল। তো আমার জেঠুর অনেক বয়স হয়ে গেছে। এত বয়স হয়ে যাওয়ার পরে জেঠুর জন্য মেয়ে খুঁজে পাওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছিল। এদিকে ওইদিকে বিভিন্ন দিকে মেয়ে খুঁজতেছে, কিন্তু ভালো কোনো মেয়ে পাওয়া যাচ্ছে না। এমন করতে করতে একটা জায়গার ভিতরে হঠাৎ করে একটা মেয়ের সন্ধান পায়। তো মেয়ের সন্ধান পাওয়ার পরে, এবং ওই মেয়েটা দেখতে অনেক নাকি সুন্দর ছিল, মানে খুবই সুন্দর ছিল, অনেক মায়াবী চেহারা ছিল। তো থাকার পরে আমার জেঠুকে তখন মেয়েটা দেখানো হয়। মেয়েটাকে দেখার পরে আমার জেঠু এক দেখায় মেয়েটাকে পছন্দ করে। তিনি একটু বয়স জেঠুর মতোই মোটামুটি বয়স ভালো ছিল, কিন্তু দেখতে শুনতে অনেক সুন্দর ছিল, ওসে লম্বা, সর্বদিক থেকে অনেক সুন্দরী ছিল। এটা দেখার পরে আমার জেঠু তখন ওই মহিলাটাকে এক নজরে দেখে পছন্দ করে ফেলে, মেয়েটাকে এক নজরে পছন্দ করে ফেলে, তাকে বিয়ে করবে। তো তারা তখন আমার জেঠু করে কি ওই মেয়ের হাতে আংটিও পরায় দেয়। ওখানে আংটি পরায় তখন চলে আসে। বাট আংটি পরিয়ে চলে আসার কয়েকদিন পরেই হঠাৎ করে জানতে পারে যে মহিলার নাকি আগে একটা বিয়ে হয়েছে, এবং এই মহিলার আগে একটা বিয়ে হয়েছে এবং সেই সন্তানকে লুকিয়ে আমার জেঠুকে দেখানো হয়েছে। ওই ঘরেই মহিলা যেই ঘরে থাকে, মহিলার বাপের বাড়িতেই ওই সন্তান সহ থাকে। আমার জেঠু যখন গিয়েছিল তখন এই মেয়েটাকে অন্য কোনো ঘরে লুকিয়ে তারপর আমার জেঠুকে দেখানো হয়েছে, মেয়ের মাকে। তো আমার দাদি তখন বিষয়টা জেনে যায়, এবং জেনে যাওয়ার পরে আমার দাদি তখন সাফ বলে দেয় যে ওই মেয়েকে আর বিয়ে করাবে না, যেহেতু সে ধোঁকাবাজ, তার বাচ্চা আছে, হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়েছে না কি হয়েছে জানি না, কিন্তু সেই সময় সে আর আমার জেঠুর কাছে বিয়ে দেবে না, ওই মেয়েকে আর বিয়ে করাবে না। আমার দাদি সাফ বলে দিচ্ছে। এই কথাগুলো আসলে আমার বাবার মুখে আর মায়ের মুখে শোনা যে কথাগুলো আমি এখন বলছি। তো একটা পর্যায়ে আমার জেঠু তখন বলতেছিল যে না, আমি যদি বিয়ে করি তাহলে এই মেয়েকে বিয়ে করব, আমি অন্য কাউকে বিয়ে করব না, কারণ আমি তার হাতে আংটি পরিয়েছি, এক দেখায় মেয়েটাকে আমার ভালো লাগছে, আমি তারই বিয়ে করব। আমার দাদিমণি তখন জেঠুকে বোঝাচ্ছিল যে না, এটা ঠিক না, কারণ মেয়ে অলরেডি বিয়ে হয়েছে, তার একটা বাচ্চাও আছে, তো হাজব্যান্ডের সাথে সারাসারি হয়ে গেছে, এমন একটা মেয়েকে, বিবাহিত একটা মেয়েকে আমরা তোরে কেন বিয়ে করাবো, আমরা তোকে দেখে শুনে একটা সুন্দর অবিবাহিত মেয়েকে বিয়ে করাবো। যেটা তখন এক কথাই বললো যে আমি কপাল পরা জনম দুঃখী একটা মানুষ, আমি ছোটোবেলা থেকে কষ্ট পেয়ে বড় হয়েছি। আজ হয়তো আমার কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমার হয়তো অনেক টাকা পয়সা আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু এমন যদি হইতো যে আমার আজকে এসব না থাকতো, বা আমার ছোটো ভাইয়ের আজকে 3টা ছেলে সন্তান আছে, আমি যদি ওই বয়সে বিয়ে করতাম তাহলে তো আমার সন্তানাদি আজকে অনেক বড় হয়ে যেত। তাহলে এই মেয়ের আর বয়স কী বা হয়েছে, তার হয়তো একটা বিয়ে হয়েছে, বাচ্চা আছে, এতে আমার কোনো আপত্তি না, আমি কি বিয়ে করব। তো আমার দাদি যতই বোঝাচ্ছিল, আমার জেঠু কোনোভাবেই আমার দাদির কথা শুনতেছিল না। জেঠু এক কথাই বলে যে সে ওই মেয়েকে বিয়ে করবেই করবে। যাই হোক, জেঠুর একেবারে রাগান্বিত হওয়ার কারণে সবাই তখন রাজি হলো যে ঠিক আছে, ওই মেয়েটাকে জেঠুকে বিয়ে করাবে। এক পর্যায়ে সবাই তখন পারিবারিকভাবে ওই মেয়েটাকে আমার জেঠুকে বিয়ে করায়।
এবং বিয়ে করানোর পরে যেটা তখন ওই মেয়েটাকে আনতেছিল না। মেয়েটা অনেক ছোট, মানে সম্ভবত এখনও দুধও ছাড়েনি, এত ছোট একটা মেয়ে। তারপর যেটা বলতেছিল যে তোমার আগের হাজব্যান্ড কি হয়েছে, মেয়েটা মানে উনি বলে ওনার আগের হাজব্যান্ড নাকি ভালো ছিল না, কোনো না কোনো কারণে ওনার সাথে ডিভোর্স হয়ে গেছে, এবং ডিভোর্স হয়ে যাওয়ার পরে সে সন্তানটাকেও নেয় নাই, মানে দুধের বাচ্চাটাকেও নেয় নাই। যেটা তখন বললো যে মেয়েটাকে এই বাড়িতে নিয়ে আসো। উনি তখন বলতেছিল যে না, এটা তো দুধের বাচ্চা, এই বাড়িতে আনলে কী হবে, সবাই আপনাকে খারাপ বলবে, আমাকেও বলবে। যেটু বলে আমি সবাইকে তো বলছি যে তোমার একটা বাচ্চা আছে, কেউ কিছুই বলবে না, আমি তোমাকে যেটা করতে বলছি তুমি সেটাই করো, তুমি বাচ্চাটাকে নিয়ে আসো। এইভাবে জেঠুকে বলার পরে মানে এভাবে জেঠিমাকে বলার পরে একসময় জেঠিমা বলে আচ্ছা ঠিক আছে, আপনি যদি এরকম করেই বলতেছেন আমি তাহলে বাচ্চাটাকে নিয়ে আসবো। এরপরে উনি ওনার ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে আসে। মেয়েটার নাম ছিল হচ্ছে কাশপিয়া, মানে কাশপিয়াকে নিয়ে আসে। তো আনার পরে আমার সবাই বিষয়টা মেনে নিয়েছে, আমার মা বাবা জেঠু তো মানছেই, এবং পরিবারের অন্য মানুষগুলো মেনে নিয়েছে। শুধু মানতে পারেনি আমার দাদি। আমার দাদি কাশপিয়াকে দেখতেই পারতো না, মানে বলতো এটা একটা অলক্ষী মেয়ে, মানে ওই মেয়েটাকে আমার দাদি সহ্যই করতে পারতো না। মেয়েটাকে দেখলে আমার দাদি মেয়েটাকে মারতো এবং তার সাথে খারাপ ব্যবহার করতো। ছোট মানুষ ছিল, তারপর আমার দাদি অনেক খারাপ ব্যবহার করতো। তো এরকম করে সময়গুলো কাটতে কাটতে মানে আমার কোনোভাবেই হচ্ছে কাশপিয়াকে আমাদের পরিবারে দাদি মানতেই পারতেছিল না। মানে কাশপিয়াকে দেখা মাত্রই দাদি দূর দূর ছাই ছাই শুরু করতো, অলক্ষী এটা ওইটা বলে চট্টগ্রামের বিভিন্ন ভাষায় গালাগালি করতো। কিন্তু জেঠিমা খুব ভালো ছিল, কখনোই জেঠিমা আমার দাদির সাথে ঝগড়া করতো না বা আমার দাদিকে তেমন কোনো কিছু বলতো না। এরকম করতে করতে আমার জেঠু তো তখন চট্টগ্রাম শহরেই থাকতো, এবং আমার বাবাকেও তখন ওই চামড়ার ব্যবসা বাদ দিয়ে আমার জেঠুর সাথে ওই মানে কারখানার মধ্যে দেখায় দেয়। মানে আমার বাবা তখন কারখানার ম্যানেজার হয়ে যায়, পুরোটা কারখানার ম্যানেজার হয়ে যায়। আমার জেঠুর মানে অবর্তমানে আমার বাবাই তখন সব কিছু দেখাশোনা করে। জেঠু মাঝে মাঝে বাড়িতে আসে, শহরে যায়, জেঠু জাস্ট উপরে থাকে, বাট আমার বাবা মানে শ্রমিকদের সাথে মিশে কারখানাটা খুব ভালো করে চালাচ্ছিল। এরকম করে যেতে যেতে একসময় হঠাৎ করে, কোনো অসুস্থ না, কোনো রকমের সমস্যা না, যেটু একদম সুস্থ মানুষ ছিল, বাট হঠাৎ করে বিয়ের কয়েক মাস পরে আমার যেটু হার্ট অ্যাটাক করে মারা যায়। এবং যেটু হঠাৎ করে হার্ট অ্যাটাক করে, তার হার্ট অ্যাটাক করার তেমন কোনো কারণে ছিল না, বা তিনি মানসিকভাবে খুব টেনশনে ছিল না, শারীরিকভাবে যথেষ্ট সুস্থ ছিল। কিন্তু জানি না হঠাৎ করে যেটু কেন হার্ট অ্যাটাক করলো, বা আল্লাহ কেন আমার যেটুকে নিয়ে গেল। যেটু হার্ট অ্যাটাক করে মারা গেছে। মারা যাওয়ার পরে আমরা তখন খবর পেলাম, আমরা তখন গ্রামের বাড়িতে, তো জেঠিমা, আমি, কাশপিয়া, তারপরে সবাই মিলে তখন আমরা চট্টগ্রাম শহরে যাই। ওই সময় আমার জেঠুর লাশকে অলরেডি মারা যাওয়ার পরেও ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো হসপিটাল থেকে লাশবাহী গাড়ি করে তখন জেঠুকে বাড়িতে নিয়ে আসবে। সবাই তখন কান্নাকাটি করতেছে, সবাই প্রচণ্ড কান্নাকাটি করতেছে, আমি অনেক কান্নাকাটি করতেছি। আমার জেঠু আমাকে অনেক ভালোবাসতো, মানে অনেক বেশি ভালোবাসতো, আমাকে এত ভালোবাসতো যে ভালোবাসার বর্ণনা দিয়ে আমি বুঝাইতে পারবো না, যেটু আমাকে এত পরিমাণে ভালোবাসতো। যাই হোক, এরপরে জেঠু মারা যাওয়ার পরে আমরা জেঠুর দাফন কাফন করলাম। তো আমার বাবা জেঠুর যে কারখানাটা ছিল ওই কারখানার মালিকানা পেয়ে গেল। মানে আমার আব্বা তখন পুরো কারখানাটা দখল করে নিল, আব্বু তখন কারখানা চালাচ্ছে। তো জেঠু মারা যাবার 2 থেকে 3 মাস পরে আমার দাদি অলওয়েজই আমার জেঠিমার সাথে ঝগড়া করতো, মানে বলতো তুই একটা কলম, মানে তুই একটা অলক্ষী, তুই আসার কারণে আমার ছেলেটা মারা গেছে, নাহলে তো আমার ছেলেটা মারা যাইতো না, এবং তুই একটা অলক্ষী, এটা ওইটা বলে জেঠিমাকে অনেক গালাগালি করতো। জেঠিমা আমার দাদিকে বলতো যে দেখেন, মৃত্যুর তো কোনো হাত নাই, কে কখন মারা যাবে এটা তো কেউ বলতে পারে না, হয়তো আপনার ছেলের মৃত্যু এভাবেই লেখা ছিল, উনি মারা গেছে, আপনি কেন বারবার আমাকে দোষারোপ করতেছেন, কারো মৃত্যুতে তো কারো হাত নাই, ওরকম করে বলে। কিন্তু আমার দাদি তারপরও আমার জেঠিমার সাথে খুব খারাপ ব্যবহার করতো, অতিরিক্ত খারাপ ব্যবহার করতো, যেটা আসলে মেনে নেওয়া যায় না। এবং আমার দাদি খারাপ ব্যবহার করতো, একই সাথে আমার জেঠিমা তখন বলল যে তুমি এই পরিবারে আর থাকবে না, যেহেতু আমার জ্যাঠা মারা গেছে এবং উনি এই পরিবারে থাকবে না, আমার দাদি যেহেতু খারাপ ব্যবহার করে উনি এখান থেকে চলে যাবেন আর বাপের বাড়িতে। তো এটা বলে তিনি তখন উত্তানের বাপের বাড়িতে চলে গেল। বাপের বাড়িতে চলে গেল, কাশপিয়াকে নিয়ে গেল। তো কাশপিয়াকে নিয়ে যাওয়ার পরে তো সেখানে আমার মা কিন্তু কাশপিয়াকে অনেক আদর করতো, মানে কাশপিয়াকে ছাড়া আমার মা কিচ্ছু বোঝে না। আমার তো আর কোনো বোন ছিল না, এমনি মানে যেমনই বোন হোক, কাশপিয়া আমার মায়ের একদম মায়ের সাথে মিশে থাকতো। আর কাশপিয়া আমার মাকে অনেক ভালোবাসতো, নিজের মায়ের চেয়ে আমার মাকে অনেক ভালোবাসতো। তো কাশপিয়াকে নিয়ে যখন চলে যায়, আমার মা তখন খুব কান্নাকাটি করে আব্বুর সাথে যে কেন কাশপিয়ারে নিয়ে গেল, কাশপিয়ারে কেন দেওয়া যায় না, এটা ওইটা বলে মাসখানিক পরে তখন জেঠিমাকে আবারও নিয়ে আসা হয়। জেঠিমাকে আর কাশপিয়াকে আবার ওই বাড়ি থেকে নিয়ে আনা হয় আমাদের বাড়িতে। দেন তা তখন আমাদের বাড়িতে থাকতেছে। তো আমাদের বাড়িতে থাকতে থাকতে একটা সময় জেঠিমা আমার আব্বাকে বলতে শুরু করে যে ভাইজান দেখেন, এখন তো আপনার ভাই মারা গেছে, আমার তো আর কেউই নেই, আপনার ভাইয়ের কোনো সন্তানাদিও আমার হয়নি, আমার আগের পরিবারের একটা মেয়ে আছে, আমি ওই মেয়েটার নিয়ে দুঃখে কষ্টে আছি, তো জুতার কারখানায় যে ব্যবসাটা হয় সেই ব্যবসাটা অন্তত কিছু লাভ আপনি আমার দিয়েন, আমি তো চলতে পারি না।
তো জেঠিমা সম্ভবত এটা বলে চরম ভুল করে ফেলে। এটা বলার পরে এই কথাটা আমার দাদি শোনে, এবং দাদি শোনার পর দাদি তো এমনিতেই নাচতে বলে, তার উপরে ঢোলের বাড়ি, দাদি তো এমনিতেই রেগে আছে আমার জেঠিমায়ের উপরে। তার উপরে যখন এটা শুনতে পাইছে যে জেঠিমা জুতার কারখানার ভাগ চাইছে, দাদিমণি আরও রেগে গেছে। এবার প্রচণ্ড রকমের খারাপ ব্যবহার করতেছে জেঠিমায়ের সাথে, অতিরিক্ত খারাপ ব্যবহার করতেছে। একইভাবে আমার মাও তখন জেঠিমায়ের সাথে খারাপ ব্যবহার করতেছে। মাও জানতে পারলো যে জেঠিমা সম্পদের ভাগ চাইছে, মানে জুতার কারখানার ভাগ চাইছে, ভাগ কেন চাইলো, এই জন্য আমার মাও খারাপ ব্যবহার করতেছে। একইভাবে আমার বাবাও জেঠিমাকে খুব একটা দেখতে পারতো না। মানে একে তো মানে এমন একটা অবস্থা হয়ে গেছে তখন আর বলার মতো না। কিন্তু কাশপি আমার মাকে অনেক ভালোবাসে, আমার মাও কাশপিকে অনেক ভালোবাসে। এরকম করতে করতে জেঠিমা তখন সিদ্ধান্ত নিল যে তিনি এই পরিবার থেকে চলে যাবে, এই পরিবারে তিনি থাকবেন, ওই পরিবার থেকে চলে যাবে। তখন আমার মা কাশপিয়াকে দিবে না। আমার মা বলল, আপনি চলে গেলে চলে যান, কিন্তু আপনার এই যে কারখানা আছে, আপনার ভাইয়ের যে, আপনার হাজব্যান্ডের যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, সব কিছু আমরা কাশপিয়ার নামে লিখে দিব। আপনার এখন আমরা সব কিছু লিখে দিব, আপনার নামে সব কিছু দিব, এরপর আপনি চলে যাবেন। আপনি চলে যাবেন অন্য ছেলের ধৈরা, তখন আপনার সব কিছু মালিক অন্য ছেলে হয়ে যাবে। তো আমার দেবর যে এত কষ্ট করে, বা আমার বাসুর যে এত কষ্ট করে এগুলো জোরালো, এগুলোর কি হবে? আপনি কাশপিয়াকে আমাদের পরিবারে রেখে যান, কাশপিয়া যদি বড় হয় আমরা কাশপিয়ারে সব কিছু দিয়ে দিব। আপনি চলে যান তো, আপনি চলে যাবেন তো, আপনি চলে যান। জেঠিমা খুব কান্নাকাটি করতেছে, বলে আমি মেয়েরে ছাড়া যাব না। তো আমার মায়ের কথা একটা, আমার মা কাশপিয়াকে দিবে না, মানে কাশপিয়াকে দিবেই না। এবং আমার যেই জেঠিমায়ের বাপ মা আছে, তারাও তখন বলতেছে কাশপিয়া যদি এই পরিবারে থাকে তাহলে থাকুক না। তারাও চাচ্ছে কাশপিয়াকে ছাড়াই ওনাকে নিয়ে যাওয়ার জন্য, নিলে হয়তো অন্য কোথাও বিয়ে দিতে পারবে। জেঠিমাকে যদি একা নিয়ে যাওয়া যায় তাহলে অন্য কোথাও ভালো বিয়ে দিতে পারবে, কিন্তু কাশপিয়া থাকা অবস্থাতে পারবে না। সবাই তো আর আমার জেঠুর মতো ভালো মানুষ না, তো কেউ হয়তো বিয়ে করবে না কাশপিয়াকে দেখার পরে। এই জন্য উনি বারবার বলতেছে, মানে আমার জেঠিমার বাপ মা তারা বলতেছে যে তুই এভাবেই চলে আয়, মানে কাশপিয়ার আনার দরকার নাই। একরকম আমার মা কাশপিয়াকে দেয় না, এবং জেঠিমায়ের বাপ মাও কাশপিয়াকে নিতে রাজি হয় না, যার জন্য খালি হাতেই, শূন্য হাতেই জেঠিমা তখন আমাদের বাড়ি থেকে চলে যায়। এবং আমাদের বাড়িতে চলে যাওয়ার পরে দেন জেঠিমাকে তখন অন্য কোথাও বিয়ে দেওয়া হয়, অন্য এক জায়গায় বিয়ে দেওয়া হয়। এবং বিয়ে দেওয়ার পরে জেঠিমায়ের সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকে না, আমার আর কোনো সম্পর্ক থাকে না ওনার সাথে। এখানেই আমাদের সম্পর্ক মানে চিহ্ন হয়ে গেল, উনি ওনার মতো করে চলে গেল, উনি ওনার মতো করে থাকতেছে। দেন এরপরে কাশপিয়া আমাদের পরিবারেই বড় হচ্ছে। আমার বাবা মা কাশপিয়াকে কিন্তু অত্যন্ত ভালোবাসতো, মানে এত পরিমাণের ভালোবাসতো যে কাশপিয়াকে ছাড়া আমার বাপ মা কিছু বুঝতো না। মানে ঘুমাইতে গেলে আমার আব্বা আম্মা দুজনে কাশপিয়াকে মধ্যে রাখতো, মা কাশপিয়াকে মধ্যে রেখে ঘুমাইতো। কাশপিয়া কান্না করলে তারা পাগল হয়ে যেত। মানে যথেষ্ট পরিমাণের আদর ভালোবাসা দিয়ে কাশপিয়াকে আস্তে আস্তে করে বড় করে। কাশপিয়া আস্তে আস্তে করে বড় হচ্ছে, আমরাও কাশপিয়াকে নিয়ে অনেক খেলা করি। আমরা তিন ভাইও কাশপিয়াকে ছাড়া কিছুই বুঝি না। তার কাশপিয়াকে নিয়ে আমরা স্কুলে যাই, এখানে যাই, ওইখানে যাই। এবং কাশপিয়াও দেখতে যে মানুষের বাচ্চা, এটা বললে ভুল হবে, একেবারে পরীর মতো চেহারা ছিল। দেখলে মনে হয় যেন পরীর বাচ্চা, এত সুন্দর ছিল এই মেয়ের চেহারা। আল্লাহ যেন নিপুণ হাতে বানায় দিছে। সবাই দেখলে বলতো এটা জিনের বাচ্চা, মানুষের বাচ্চা কেউ বলতো না, সবাই বলে এটা জিনের বাচ্চা, জিনের বাচ্চারা এত সুন্দর হয়। এরকম করে কাশপিয়াকে সবাই আদর করতো। যে রাস্তার মধ্যে দেখতো সেই হচ্ছে চকলেট এটা ওইটা কিনে দিত। মানে দেখতে শুনতে খুবই সুন্দর ছিল, এবং মাথার চুলগুলো তার যথেষ্ট পরিমাণে সুন্দর ছিল। যাই হোক, এরকম করে আস্তে আস্তে করে কাশপিয়া বড় হচ্ছে। তো কাশপিয়া যখন বড় হচ্ছে তখন ওরা স্কুলে পাঠানো যাইতো না। মানে স্কুলে পাঠাইলে মানুষজন প্রচুর বিরক্ত করতো, ডিস্টার্ব করতো। এরকম করতে করতে আমিও তখন অনেক বড় হই। আমি তখন এসএসসি পরীক্ষা দিব। আমার ছোটো ভাই ধনু ভাই পড়াশোনা করতেছে, কাশপিয়া তখন পড়ে। কাশপিয়া তখন মানে ক্লাস 7 না 8 পড়ে, আমার ঠিক জানা নাই, ওরকম একটা ক্লাসে পড়ে। বাট ওরে খুব পোলাপানি বিরক্ত করে, মানে প্রচুর বিরক্ত করে। স্কুলে যাওয়ার সময় হাত ধরে টানাটানি করে, প্রেমের প্রপোজাল দেয়, হুন্ডা নিয়ে দাঁড়ায় থাকে, অনেক ঝামেলা করে। এত ঝামেলা করার পরে একটা সময় আমার দাদি সিদ্ধান্ত নিল যে কাশপিয়াকে আর পড়াশোনা করাবে না। মাও বলতেছে, দাদিও বলতেছে, যেহেতু ওকে এরকমভাবে ডিস্টার্ব করে ওরে আর পড়াশোনা করাবে না। তো এরকম পড়াশোনা না করে ওরা তখন ঘরের মধ্যে রেখে দেয়। তো ঘরের মধ্যেই থাকে, আমার আম্মুর সাথে থাকে, আমার আম্মুকে হেল্প করে কাজে কামে, এবং সর্বক্ষেত্রে আমার আম্মুর সাথেও খুব ভালো করে মিশে থাকে। আম্মু যেখানে যায় আম্মুর সাথে যায়, আম্মুকে এটা ওইটাতে সাহায্য করে। আলহামদুলিল্লাহ, আম্মু কাশপিয়াকে অনেক বুঝে, কাশপিয়া আমার আম্মুকে অনেক বুঝে। দুজনের মাঝে মোটামুটি খুব ভালো একটা সম্পর্ক থাকে। এরকম করে সময়গুলো সামনে দিয়ে কাটতেছে আলহামদুলিল্লাহ। এইভাবে কাটতে কাটতে একটা পর্যায়ে আমি তখন এসএসসি পরীক্ষা দিই। আমার এসএসসি রেজাল্টও খুব ভালো হয়। ভালো একটা রেজাল্টে এসএসসি পাস করার পরে আমি তখন আমাদের এলাকারই একটা কলেজে ভর্তি হই, এবং খুব ভালো একটা কলেজে আমি পড়াশোনা করি। ওই সময় কিন্তু আমাদের ঘাড়ে কিনি, মানে ব্যবসা অনেক বড় হয়। আমার জেঠুর ব্যবসাটাকে আমার আব্বা অনেক বড় করে। আমার নিজেদের গাড়ি কিনে, এবং জুতা কোম্পানিতে মানে আমাদের একটা ব্র্যান্ড হয়ে যায়, অনেক বড় একটা ব্র্যান্ড হয়, এবং বর্তমান সময়ে এটা নাম করা একটা ব্র্যান্ড। এবং এই ব্র্যান্ডের বিভিন্ন শোরুম আছে প্রায় প্রতিটা জেলাতেই।
তো ওরকম করে জুতা কোম্পানির মালিক আমার আব্বা হয়। তখন আমার আব্বা শুধু স্যান্ডেল নয়, বিভিন্ন ধরনের শু, জুতা, বুট, তারপরে অনেক কিছু এবং অনেক কাপড় ও গার্মেন্টসের আইটেম আমার আব্বা চালু করে। তো আমরা তখন গাড়ি কিনি, চট্টগ্রাম শহরে একটা জায়গাও কিনে ওখানে বাড়িও বানাই। তো সব কিছু মিলে আমরা তখন অনেক বড়লোক। তো এরকম করে সময়গুলো কাটতেছে, আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো। তো ও যখন আস্তে আস্তে করে বড় হয়, কাশপিয়া মোটামুটি বড় হওয়ার পরে কাশপিয়া তখন বাসার সব কাজ করতো। মানে বাসার যাবতীয় যত কাজ আছে সমস্ত কাজগুলো কাশপিয়া একাই করতো। এভাবে সময়গুলো কাটতে কাটতে আমার কেমন জানি হঠাৎ করে কাশপিয়াকে একরকম ভালো লাগতে শুরু হয়। আমি জানি না, মানে ওর যে পোশাক আশাকগুলো পরে তখন সব কিছু মিলে আমার খুব ভালো লাগে ওকে। আসলে আমার না, যে কোনো মানুষ ওরে দেখলে পছন্দ করবে, মানে এক কথায় ভালো লাগার মতো একটা মানুষ। তাই আমার সাথে খুব দুষ্টামি করি, অনেক মজা করি এবং ও আমার সাথে অনেক মজা করে। আমার বাকি যে 2টা ভাই আছে, বাকি 2টা ভাইয়ের সাথে ও খুব বেশি একটা কথা বলে না। ও সারাক্ষণ আমার সাথেই থাকে, আমার সাথেই দুষ্টামি করে, আমার সাথে ফাইজলামি করে। মোটামুটি তার সাথে আমার খুব ভালো একটা মধুর সম্পর্ক, মানে খুবই মধুর একটা সম্পর্ক। ও আমাকে অনেক বুঝে, আমিও তাকে অনেক বুঝি। এরকম করে বেশ কিছুদিন কাটার পরে আমার আব্বা আম্মু তখন সিদ্ধান্ত নিল যে তারা কক্সবাজার বেড়াইতে যাবে। আমরা প্রায় প্রতিটা সিজনে যাই, কিন্তু কাশপিয়া বেশিরভাগ যায় না। তো ওই সময় আব্বা আমার সিদ্ধান্ত নিল যে কাশপিয়াকে, আমাকে, দেন হচ্ছে আমার 2 ছোটো ভাইকে নিয়ে, সবাইকে নিয়ে আব্বা তখন কক্সবাজার বেড়াতে যাবে, দাদিকে শোনিয়ে যাবে। যদিও দাদি যেতে রাজি হয় না। দেন আব্বা তখন দাদিকে সব বুঝিয়ে শুনিয়ে দাদিকে, আমাকে, আমাদের পরিবারের সব মানুষ মিলে আমরা তখন কক্সবাজার বেড়াইতে যাই। তো কক্সবাজার বেড়াইতে গেলে মানে কাশপিয়াকে নিয়ে যখন বিচের পাড়ে ঘুরতে যাই, মানে সবাই কাশপিয়ার দিকে তাকায় থাকে। ওরে নিয়ে যাচ্ছি তো সবাই ওর মুখের দিকে তাকায় থাকে, মানে ওরে দেখলে যেন কারো নজর পড়ে না, চোখ পড়ে না, মানে ওর দিকে তাকায় থাকে। এরকম করতে করতে একবার ওইখানে যাওয়ার পরে কিছু ছেলে ছিল, তারা আমাদের চট্টগ্রামেরই। ওই কাশপিয়া গোসল করতেছে, তো ওই যে সমুদ্র পাড়ে গোসল করতে করতে ওই ছেলেগুলো হঠাৎ করে কাশপিয়াকে একটু টিচ করতে শুরু করে। তারপরে একটা বিষয় খেয়াল করে দেখবেন যে যখন ঢেউ হয় না, ঢেউ হলে কিন্তু মানে কক্সবাজারের ঢেউ কিন্তু মোটামুটি সব উপরে উঠে আবার নিচে পড়ে যায়। তো এখন ওই ছেলেগুলো তখন ওই ঢেউয়ের সাথে ইচ্ছা করেই, মানে এটা কিন্তু ওদের ইচ্ছা করেই, ওই ঢেউয়ের সাথে এরকম ইচ্ছা করে তারা সবাই এসে কাশপিয়ার গায়ের উপরে পড়ে এবং একইভাবে কাশপিয়াকে হেনস্থা করে, মানে শারীরিকভাবে যৌনভাবে হেনস্থা করে। এটা আমি দেখতে পাই, মানে আমার চোখের সামনে। এবং এটা দেখতে পাওয়ার পর আমি তখন সহ্য করতে পারি নাই। না, আমি তখন ওই ছেলেগুলোর সাথে মারামারি করতে শুরু করি, ছেলেগুলোকে ঘুষাইতে শুরু করি, 1-2টার ঘুষি মারি এবং বাকিগুলোর সাথে আমার মোটামুটি একটা মানে খুব বড় ধরনের একটা ফাইটিং হয়ে যায় এবং খুব ভালো ফাইটিং আমাদেরকে ঘুষাই, ওরা আমার সাথে মারামারি করে। তো মোটামুটি তখন ট্যুরিস্ট পুলিশ দৌড়ে আসে, ট্যুরিস্ট পুলিশ এসে এটা ঝামেলাটা সমাধান করে দেয়। না, আমার মুখে ঘুষি লাগে, আমার একটা দাঁত মানে একদম ভেঙে যায়, দাঁতের একটা অর্ধেক ভেঙে যায়। তার ওইখান থেকে ছেলেগুলোকে পুলিশে ধরে নিয়ে যায়, আমাকে তখন হসপিটালে নিয়ে যাওয়া, দাঁতটাকে তখন রিপোর্টিং করে মোটামুটি ঠিক করে। তখন আমরা সবাই হোটেলে আসি। হোটেলে আসার পরে কাশপিয়া আমার দিকে তাকে, ও কান্না করতেছে। তো আমি বললাম, কী রে কাঁদতেছিস কেন, কী হয়েছে? আমার তুই করিয়ে বলতাম, কেন কান্না করতেছিস, কোনো সমস্যা? ও তখন বলে, তুমি কেন ওদের সাথে মারামারি করতে গেছো, তোমার কি মারামারি করতে বলছিলাম? আমি বললাম, আরে তুমি আমার মারামারি করতে বলবা কেন? আমি ওরে তুমি 2টাই বলতাম, তো তুমি আমার মারামারি করতে বলবা কেন? ছেলেগুলো এসে তোমার গায়ের উপরে পড়ছে, তোমার সাথে এসব করতেছে, তা আমি কি এটা সহ্য করবো নাকি? এটা তো কোনোভাবেই হতে পারে না। ও বলে, করলে করছে, তাতে কী হয়েছে? তাই বলে কি তুমি ওদের গায়ে হাত তুলবা? এবং গায়ে হাত তুলতে গিয়ে নিজের অবস্থাটা দেখছো, চেহারাটারে কী বানাইছো, তোমার ঘুষি দিয়ে তোমার চেহারাটারে কী করছে? আমি বললাম, যা হবারটা হয়েছে বাদ দে, এবং এগুলারে আসলে করা দরকার। তারা তো আমার জান্নাতে হাত দিছে, তারা তো আমার মসজিদে হাত দিছে, আমি এটা বলতেছি। এটা বলার পরে কাশপিয়া বলতেছে, জান্নাত মসজিদ মানে বুঝলাম না, কি বলতে চাচ্ছ? আমি বললাম, আমি বলতে চাচ্ছি যে তারা তো আমার মসজিদে হাত দিয়ে দিছে। পরে বলে, যেমন? আমি বললাম, তুই তো আমার মসজিদ, তুই তো আমার জান্নাত। পরে আমার বলতেছে, এইসবের মানে কি? আমি বললাম যে মানে হচ্ছে এটা, ওরা যদি ওই বিচের পরে সব মানুষগুলোকেও হেনস্থা করতো না, আমি কিচ্ছু বলতাম না, কিন্তু ওরা এমন একটা মানুষের গায়ে হাত দিছে যে মানুষটা আমার দেহের অক্সিজেন। এটা বলার পরে কাশপিয়া তখন আমার মুখের দিকে তাকিয়ে আছে, তাকিয়ে থেকে আমাকে বলতেছে, কি বললা, আবার বলো তো। আমি বললাম, যেটা বলার এটা একবারেই বলে ফেলছি, বুঝলে বুঝপাতা, না বুঝলে নাই। পরে আমারে বলে, তুমি সত্যি করে বলো তো, তুমি কি বলতে চাচ্ছিলা? আমি বললাম যে আমি বলতে চাচ্ছিলাম যে আমি ছাড়া দুনিয়াতে কেউ আর তোর গায়ে হাত দিতে পারবে না। ও আমাকে বলে, মানি? আমি বললাম যে মানি খুব সোজা, আমি ছাড়া তোর শরীরে হাত দিবে এরকম ক্ষমতা পৃথিবীর কারো নাই। কেউ যদি তোর শরীরে হাত দেয় তো আমি তার হাত ভেঙে ফেলবো। ও আমাকে বলে, তো আমার কি বিয়ে হবে না? আমার বিয়ে হলে আমার হাজব্যান্ড আমার শরীরে হাত দিবে না? আমি বললাম, বিয়ে? তোরে তো আমি একবারই বললাম, আমি ছাড়া পৃথিবীর কেউ তোর শরীরে হাত দিতে পারবে না, আর তোকে তো আমি বিয়ে করব, অন্য কেউ কেন বিয়ে করবে? আমাকে বলতেছে, মজা করতেছো? আমি বললাম, না, মজা করব কেন, যেটা সত্যি সেটাই বললাম। তোকে আমি বিয়ে করব, আমি ছাড়া তোকে অন্য কেউ বিয়ে করতে পারবে না, আর আমি তোকে অন্য কারোর সাথে বিয়ে হতে দিবও না। ও
ও তখন বলতেছে এইসব কথা মানে কি? আমি বললাম মানে কি সেটা আমি জানি না কাশপিয়া, তবে আমি এটুকুনি জানি আমি তোকে ছাড়া বাঁচবো না, আমি তোকে ভালোবাসি। সেদিন তার সাথে আমার অনেক কথাবার্তা বলা হয় এবং কথাগুলো বলার পরে আমি তখন আস্তে করে রুমের মধ্যে চলে যাই, একরকম লজ্জাও পাই এবং লজ্জা পেয়ে রুমে চলে যায়। এরপর থেকে আমার সামনে পড়লেই ও খুব লজ্জা পায়, আমিও খুব লজ্জা পাই। যাই হোক 2-3 দিনের মতো আমরা কক্সবাজার থাকি এবং আমাদের কক্সবাজারের ট্যুর কমপ্লিট হওয়ার পরে পুনরায় আবারও চট্টগ্রামে ব্যাক করে চলে আসি। এবং চট্টগ্রাম আসার পরে আমি সবসময় কাশপিয়ার পিছনেই পড়ে থাকি, বাইরে গেলে ওর জন্য ফুল, চকলেট, আচার, ওইটা সব কিছু নিয়ে আসি। এরকম করতে করতে বিষয়গুলো তখন মোটামুটি আমার আম্মু কিছুটা বুঝে যায় যে আমি তোর সাথে আগে আসলে এরকমটা করতাম না। এবং কক্সবাজারের ওই ঘটনার পরে আম্মুর মনে একটি সন্দেহ লাগে এবং সন্দেহের সূত্র ধরে আম্মু তখন অনেক কিছু অনেক কিছু বলে না, কিন্তু দেখে যে এটা আমি কেন করি, বা আম্মু তখন একটু খারাপভাবে দেখতে শুরু করে। এরকম করে কিছুদিন কাটার পরে একদিন কাশপি আমাকে হঠাৎ করে বলতেছে, আচ্ছা শিমুল ভাই একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি করে বলবা? আমি বললাম হ্যাঁ, বলবো না কেন, বলবো, বল। ও আমাকে বলে তুমি কি আমাকে ভালোবাসো? এটা শোনার পরে আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি। আমি বললাম ভালোবাসা কি মুখে বলার বিষয়? এটা তো অনুভবে বুঝে নিতে হয়। ও আমাকে বলে তাহলে কি বুঝবো, তুমি আমাকে ভালোবাসো? আমি বললাম হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি এবং ভালোবাসি বলেই তো তোমার জন্য আমি এত পাগলামি করি। ও আমাকে বলে আচ্ছা তোমাকে আরেকটা প্রশ্ন করি, সত্যি করে উত্তর দিবা? আমি বললাম হ্যাঁ দিব, বলো। আমাকে বলে তুমি কি আমাকে বিয়ে করতে পারবা? আমি বললাম কেন পারবো না, অবশ্যই পারবো, যাকে ভালোবাসি তাকে বিয়ে করতে পারবো না? ও আমাকে বলে দেখো তুমি ভালো করেই জানো আমার এই দুনিয়াতে কেউ নাই, মা থেকেও নাই, বাবা তো নাই, সো তুমি কার কথা বলতে চাচ্ছ? এরকম একটা মেয়েকে তুমি বিয়ে করবা? সো উল্টাপাল্টা কথা বলার কোনো প্রয়োজন নাই। আমি বললাম কাশপিয়া, আমি শিমুল যদি বিয়ে করি তো তোমাকেই বিয়ে করব। আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে কোনো দিনও বিয়ে করব না। তুমি এটা কখনো স্বপ্নেও চিন্তা করো না। ও আমাকে বলে তুমি এগুলো ইমোশনাল হয়ে বলতেছো, আবেগ দিয়ে বলতেছো। যখন বিবেকের ঘরে দাঁড়াবা, যখন বাস্তবতার সম্মুখীন হবা, তখন তোমার এই কথাগুলোর কোনো মূল্য থাকবে না, এই কথাগুলোর কোনো বেলই থাকবে না। আমি বললাম দেখো, আমি শিমুল যেটা মুখ থেকে বলেছি এটা আমার অন্তরের কথা, পৃথিবী উল্টাই যেতে পারে, আমি তোমাকে অন্য কারো কাছে বিয়ে হতে দিব না এবং আমি তোমাকে বিয়ে করব। ও তখন আমাকে বলেছে এত যে বড় বড় করে বলতেছো, দেখি আমাকে বিয়ে করো তো। আমি বললাম তুমি কি চাও তোমাকে বিয়ে করার জন্য? ও বলে হ্যাঁ, তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে তুমি আমাকে আজকে রাতেই বিয়ে করবা। ওর সাথে আমি যখন কথা বলতেছিলাম তখন দুপুরবেলা। আমি বললাম যে আজকে রাতে? ও বলে হ্যাঁ আজকে রাতেই, সন্ধ্যার পর আমি বের হবো। ওর একটা বান্ধবী আছে জিনুক নামের, ও বলে আমি জিনুকের বাসায় যাব, জিনুক সাক্ষী থাকবে, তুমি আমাকে বিয়ে করবা। আমি বললাম সত্যি তো, মাগরিবের পরে? ও বলে হ্যাঁ মাগরিবের পরে। এটা বলার সাথে সাথে আমি তখন আমার কিছু ফ্রেন্ডের ফোন দিলাম, বন্ধুদের ফোন দিলাম যে বন্ধু এমন ঘটনা, আমি বিয়ে করব। এই যে বিয়ের বিষয় বা এটা কিন্তু এরকমভাবেই হচ্ছে, জাস্ট এরকমভাবে দুজনের মাঝে কথা কাটাকাটির মধ্যে এরকম করেই হচ্ছে। আমি তখন আমার বন্ধুদেরকে বললাম, বন্ধুরা তখন বলে যে ঠিক আছে আমরা কাজী রেজি সব কিছু রেডি করে রাখবো, কোনো সমস্যা নেই, তুই বিয়ে করবি। যাই হোক সব কিছু ঠিকঠাক হলো। হওয়ার পরে আমি তখন আসরের নামাজের পরপরে পলাপাইন সব কিছু রেডি করে কাজী অফিসে চলে গেছি। ওরে ফোন দিয়ে ওরে খবর দিলাম, কাশ্মীরের খবর দিলাম যে কাশ্মীরে ওইখানে নিয়ে আয়। তো আমার এটা ক্লাসমেট আছে, আবার আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, ও গিয়ে কাশ্মীরে ওইখান থেকে নিয়ে আসছে জিনুক সহ কাশ্মীরকে নিয়ে আসলো। মাগরিবের আজানের পরে আমরা তখন উকিলের মাধ্যমে তখন বিয়ের কাজ কমপ্লিট করে ফেললাম এবং হুজুর ডেকে কলমাও পড়লাম এবং মোটামুটি আমাদের বিয়ে হয়ে গেল। 5 লক্ষ টাকা কাবিন দিলাম, 5 লক্ষ টাকা কাবিন আমার বিয়ে করে ফেলছি। বিয়েটা করার পরেও তখন আমার মুখের দিকে তাকে আসো, আমাকে বলে তুমি আমার সত্যি বিয়ে করে ফেলছো? আমি বললাম হ্যাঁ, আমি তোমাকে সত্যি বিয়ে করে ফেলছি এবং আজকে আমি তোমার সাথে বাসরও করবো। এটা বলার পরে তখন আমি আম্মুরে বললাম, বাসায় এসে আম্মুরে বললাম আম্মু এই কাশ্মীর জিনুকের বাসায় আজকে থাকবে, ওই বাসা নাকি ওরাদের কি পার্টি টাটি আছে, ওরা কী জানি কী করবে। আম্মু তখন বলে আচ্ছা ভালো কথা। এদিক দিয়ে কাশ্মীরা আমার বন্ধুরা মিলে, জিনুক মিলে ওইখানে কাশ্মীরদের ঘরের মধ্যে, ওই সময় ওই দিন কাশ্মীর আব্বা আম্মা ছিল না, তারা কোথায় জানি গেছিলো কোনো একটা অনুষ্ঠানে, বাসা ফাঁকা ছিল। তো ফাঁকা থাকার কারণে আমার বন্ধু বান্ধব সবাই গিয়ে এবং কাশ্মীর বান্ধবী জিনুক সে সহ মিলে আমার জন্য বাসরঘর তৈরি করলো। আমি রাত প্রায় 10টার দিকে খাওয়া দাওয়া শেষ করে আমি বললাম যে আমি একটা ফ্রেন্ডের বাসায় যাব, আজকে রাতে ফিরবো না। এটা বলে আমি তখন টেকনিক্যালি আমিও বেরিয়ে গেলাম এবং দুজনে একইভাবে কাশ্মীর আর আমি ওই জিনুকের বাসায় রয়ে গেলাম এবং জিনুকের বাসায় গেলাম পরে তারা তখন খুব সুন্দর করে বাসরঘর তৈরি করছে, অনেক সুন্দর করে বাসরঘর তৈরি করছে এবং ওই বাসরঘর ওই দিন আমার জিনুকের সাথে বাসর হলো। আলহামদুলিল্লাহ বাসর হলো এবং পরের দিন জিনুকও বাসায় আসলো, একইভাবে আমিও বাসায় আসলাম। কিন্তু জিনুক আমার কেমন জানি একটু মনটা খারাপ করে ফেলছে আর কি, আমি জানি না কেন মনটা খারাপ করছে। বাসায় আসার পরে মনটা খুব খারাপ ছিল, মনে হয় আম্মু ওরে কিছু না কিছু বলছে। যাই হোক এরপর আমি বাসার মধ্যে পড়ে আসি। তো যখনই মনে করেন আম্মু দেখতেছে
মানে আম্মু খুব বিষয় খেয়াল করে, ও তো আমার বউ, আমি যে কোনো সময় জড়ায়ে ধরি, আদর করি। আবার ও যে ড্রেসগুলো পরে না, মানে এত সুন্দর লাগে, খুব কম দামি ড্রেস, কিন্তু অত দাম দিয়েও ড্রেস কিনে না, প্রায় 400-500 টাকার ড্রেস কিনে, কিন্তু দেখতে এত সুন্দর লাগে, মানে ড্রেসগুলো পরলে মনে হয় পাগল হয়ে যায় আমি ওর দিকে তাকাইলে। তো ড্রেসগুলো পরে যখন বাসায় চলাফেরা করে, একে তো বউ, তার উপরে সুন্দরী, মানে আমি সুযোগ পাইলে ওরে চুমা দিয়ে আদর করি। অ্যান্ড এই বিষয়গুলো হঠাৎ করে আমার আম্মু মনে হয় কিছুটা বুঝে যায়, মানে বুঝে বলতে আম্মু দেখে আর কি। আর আম্মু দেখার পর আম্মু একদিন আমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে যে, শিমুল, কাশপিয়া তো এখন আর ছোটো নয়, ও তো বড় হয়েছে, তো যেহেতু বড় হয়েছে, কথায় কথায় ওরে জড়িয়ে ধরা, ওর সাথে দুষ্টামি করা ছোটোবেলার মতো কিন্তু না, ওর সাথে এত একটা মিশবি না। আম্মু আমাকে এটা বলতেছে। তো বলার পরে আমি তখন আম্মুর কথা কিন্তু শুনি না, আমি এরপরেও ওর সাথে এরকমটাই করি। তো একদিন ও গোসল করতে ঢুকছে, মানে বাথরুমের ভিতরে, না আমি যখন দেখলাম আম্মু নাই, কেউ নাই, আমিও তখন হঠাৎ করে বাথরুমে ঢুকে গেছি। অ্যান্ড ঢুকে গিয়ে গোসল করতেছি, আম্মু তখন কেন জানি বাথরুমের দরজা ধাক্কাইতেছে, সম্ভবত কিছু লাগবে বা কিছু একটা ধাক্কাইতেছে। আম্মু তখন ধাক্কাইতেছে দিকে কাশপিয়া তখন ভয় পেয়ে গেছেন, কী করবে। কাশপিয়া তখন দরজা খুলছে, আম্মু তখন ভিতরে, আমারে আর কাশপিয়ারের ভিতরে পাইছে, মানে আম্মুর বাথরুমের পানি নিচে ঢুকতেছে না কি একটা সমস্যা, আম্মু এখানে বাথরুম করবে। তখন আম্মু ঢুকে কাশপিয়ারে বলতেছে তুইও বেরো, আমারে বলতেছে এই তুইও বেরো, শিমুলও বের হো। আম্মু তখন বাথরুম করে, আম্মুর পেটে সমস্যা ছিল, কারণ আমাদের বাসায় বাথরুমে ছিল 2টা। আম্মু তখন বাথরুম করে বের হয়েছে, বেরোয়ার পরেই মানে আমার দিকে খুব মানে কড়া নজরে তাকাইছে, আমার কিছু বলে নাই। আম্মু তখন চলে গেছে, রুমে চলে গেছে। তা আমি তখন আমার ফ্রেন্ডদের সাথে বাইরে চলে গেছি বিকেলবেলা, যেহেতু কাশ্মীরের সাথে আমার সবসময় এরকম দুষ্টামি হয়, আম্মু তো কিছু মনে করার কথা না। বাট রাতের বেলা বাসায় আসি, বাসায় আসার পরে আমি কাশ্মীরের মনটা খুব খারাপ দেখি, মানে অনেক মন খারাপ থাকার পরে আমি বুঝতে পারি না ও কেন এতটা মন খারাপ করছে। রাতের বেলা ওর সাথে কথা বলার জন্য চেষ্টা করি, ও আমার সাথে কথা বলে না। খাওয়া দাওয়া শেষ করে ঘুমাইতে চলে গেছে, ও বেশিরভাগ আম্মুর সাথে ঘুমাইতো। তার ঘুমাইতে চলে গেল, এরপর আমার সাথে কোনো কথা হইলো না, মানে টোটালি কোনো কথা নাই। ওই সারাটা রাত আমার ঘুম হইলো না, কী রে এটা কী হইলো, কেন হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটে গেল, আমি বুঝতে পারলাম না। ওই সারাটা রাত ঘুমাইলাম না, সারাটা রাত মনের ভিতরে কষ্ট যে কাশপি এরকমটা কেন করলো। সকালবেলা ওইটা আমি সুযোগ পাইলাম ওর সাথে কথা বলার জন্য, তখন ওর সাথে কথা বলছে, কাশপি কী হয়েছে, তুমি এরকমটা করলা কেন। ও তখন আমাকে বলে তুমি আমাকে ভালোবাসো। আমি বললাম আরে ভালোবাসি মানে অলবাদ ভালোবাসি, ভালো না বাসলে বিয়ে করলাম কেন। আমাকে বলে তাইলে ভালোবাসছো, বিয়েও করছো, আমার মাথায় হাত দিয়ে একটা শপথ করতে পারবা। আমি বললাম যে হ্যাঁ পারবো না কেন। ও আমাকে বলে তাহলে আমার মাথায় হাত দিয়ে শপথ করো, তুমি আমাদের বিয়ের বিষয়টা আমার অনুমতি ছাড়া কাউকে জানাবা না, আমাদের পরিবারের। আমি তখন বললাম কাশপি হঠাৎ করে এই কথা বলতেছো কেন, কোনো সমস্যা। ও আমাকে বলে তুমি কি চাও না এই পরিবারে আমি থাকি। আমি বললাম হ্যাঁ চাই তো, থাকি, তুমি থাকো। ও বলে আমি যদি এই পরিবারে থাকি তাহলে তুমি বিয়ের বিষয়টা কাউকে বলবা না, তুমি আমার মাথায় হাত দিয়ে শপথ করো। আচ্ছা ঠিক আছে, তোমার মাথায় হাত দিয়ে বললাম যে তোমার অনুমতি ছাড়া বিয়ের বিষয়টা আমি কাউকেই বলবো না, পরিবারের বলো বাইরের বলো কাউকেই জানাবো না। বলে ঠিক আছে। এই কথা তখন ও আমাকে শপথ করালে, শপথ করানোর পরে এখন ওর পরে দেখতেছি কি যে আম্মু ওরে আর ভালো করে দেখতে পারতেছে না, মানে আগে যেরকমটা ওকে দেখতো বা ওর প্রতি আম্মুর যে একটা টান ভালোবাসা ছিল, ওকে ছাড়া কিচ্ছু বুঝতো না, প্রচুর পাগলামি করতো মানে ওর জন্য। বাট আম্মু এখন কেমন জানি পুরোপূর্ণ অনেক চেঞ্জ হয়ে গেছে, মানে ওর সাথে খুব একটা কথা বলে না, ওকে দেখলেও ইগনোর করে, ও কোনো কথা জিজ্ঞেস করলে আম্মু রেগে যায়। আমি তখন বুঝতে পারি যে আমাদের বাসার মধ্যে কোনো একটা প্রবলেম হয়ে গেছে। আমি আম্মুর একদিন মানে ডিরেক্টলি বললাম যে আম্মু তুমি কাশপির সাথে এরকম করো কেন, মানে ওর তো আমরা ছাড়া কেউ নেই, তুমি আমি ভাইয়া আব্বু ছাড়া তো কেউ নেই, অ্যান্ড তুমি কাশপির সাথে খারাপ ব্যবহার করো কেন। ওই সময় তো দাদিমণি অনেক অসুস্থ, দাদি একদম বিছনায় পড়ে গেছে। আমার আম্মু বলে আমি কী করবো না করবো এটা আমার ব্যাপার, আমি কি তোকে জিজ্ঞেস করে বলবো, তুই বেয়াদব হয়েছিস, তুই বেয়াদব থাক, তোর মতো বেয়াদব সন্তান আমি পেটে ধরছি, এটা আমার একটা কলঙ্ক, আমার একটা অপরাধ। আমি আম্মুরে বলি যে আম্মু এরকম কথা বলতেছো কেন, মানে তোমার এরকম কথা বলার মানিটা কি, মানে কাশপিয়া কী এমন করছে যে তুমি তার সাথে এরকমটা করো। সব সময় ধরো খাইতে বসছে, আম্মু কাশপিয়ারে বলে এই কাশপিয়া এটা কর ওইটা কর, মানে শেষের দিকে এরকমটা হয়েছে যে কাশপিয়া পুরোপুরি আমাদের বাসায় একটা কাজের মেয়ের মতো হয়ে গেছে। একটা কাজের লোকে যেভাবে কাজ করে, মালিকের সাথে একসাথে বসে খায় না, আলাদা ঘুমায়, মানে আলাদাভাবে থাকে, কাজের মেয়ের জন্য ড্রেস আপ কিনা হয় আলাদা, মানে একদম একটা কাজের মেয়ে যে পরিমাণের মূল্য আছে, কাশ্মীর এই মূল্যটা আমাদের বাসার মধ্যে নাই। মানে প্রচুর পরিমাণে ওরা সবাই ইগনোর করতেছে, অপমান করতেছে, মানে কেউ ওরে মূল্যায়ন করতেছে না। মানে আম্মুর সাথে খুব খারাপ ব্যবহার করতেছে, দুর্ব্যবহারের কোনো শেষ নাই, এরকম মানে তুই তাই করে ব্যবহার করে, পারে না ওকে মারতে যাবে, মানে ওর সাথে আম্মু কেমন জানি ওকে মানে জাস্ট মেনেই নিতে পারতেছিল না। আমি বুঝতে পারতেছিলাম না যে এরকমটা হচ্ছিল কেন। এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে কাশপিয়া সারাক্ষণ কান্না করতো, সারাটাক্ষণ বাসের ছাদে গিয়ে ও কান্না করতো, মানে কান্না দেখলে আমারও খুব খারাপ লাগতো যে কান্নাটা কেন করে, মানে ওরে তো আমি ভালোবাসছি এবং ওরে আমি বিয়েও করছি। আমি ওরে একদিন ঠাস করে বললাম যে কাশপিয়া আমাদের বিয়ের বিষয়টা আমি আম্মাকে বলবো,
আর তুমি কেন বাসায় এইভাবে কাজ করবা? ও আমাকে বলে, তুমি আমার মাথায় হাত দিয়ে কী শপথ করছিলা মনে আছে? তুমি যদি আমার মাথায় শপথটা ভেঙে ফেলো আমি কিন্তু আত্মহত্যা করব। আমি তোমার কসম করে বলতেছি, তুমি আমার শপথ ভাঙলে কিন্তু আমি আত্মহত্যা করব। এবং আচ্ছা ঠিক আছে, আমি কাউকে বলবো না, কিন্তু এভাবে কতদিন? এভাবে তো কোনো পরিবার টিকতে পারে না, এটা তো ঠিক না। ও আমাকে বলে, দেখো আমি তোমার কাছে অনুরোধ করতেছি, তুমি মেহরবানি করে বিয়ের বিষয়টা কাউকে জানায়ও না, কারণ বিয়ের বিষয়টা যদি একবার কেউ জেনে যায় আমি আর কারো কাছে মুখ দেখাইতে পারবো না। ওরে কথা বলার পরে আমি তখন আর বিয়ের বিষয়টা কারো কাছে বললাম না, না বলে তখন চুপচাপ রয়ে গেলাম। ঠিক আছে, দেখা যাক না কী হয়। এভাবে সময়গুলো সামনে দিয়ে কাটতেছে, অনেকগুলো দিন এভাবে কেটে গেল। অ্যান্ড কাটার পরে তখন পরিবার থেকে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হলো যে কাশফিকে বিয়ে দিয়ে দিবে। আমার আম্মা কাশফির জন্য মেয়ে খুঁজতেছে, তাকে ছেলে খুঁজতেছে, তাকে বিয়ে দিয়ে দিবে। আয় হায়, এবার তো আমি খুব বিপাকে পড়ে গেলাম। কিরে, আমি কাশফিরে বলতেছি, কাশফি এটা কী ধরনের কথা? আমাকে বলছে, তোমার মনে আছে যে তুমি আমার মাথায় হাত দিয়ে কী শপথ করছিলা, আমার অনুমতি ছাড়া বিয়ের বিষয়টা কাউকে জানাতে পারবা না। আমি তখন বললাম, কাশফি আমি তোমাকে ভালোবাসি, এটা তো বলতে পারি। ও আমাকে বলে, তুমি আমাকে ভালোবাসো, এটাও যদি কারো কাছে বলো আমি কিন্তু আত্মহত্যা করব। আমি বললাম, কাশফি এইসব কথা বলার মানে কি? তোমার বিয়ে হয়ে যাচ্ছে, আমার পরিবার তোমার বিয়ে ঠিক করছে, তুমি আমার বিবাহিতা বউ, তাহলে কি আমি এটা কারো কাছে বলবো না? আমাকে বলে, না তুমি এটা কারো কাছে বলবা না। আমার দুর্ভাগ্য, আমি জন্ম থেকেই কপাল পোড়া এবং সারাটা জীবন আমার কষ্টেই কাটবে। আমার কষ্টের জীবনের সাথে আমি তোমাকে জড়াতে চাই না। এবং আমরা যে বিয়েটা করেছি এটাও হুট করে বিয়েটা হয়েছে, এই বিয়ের আসলেই কোনো বৈধতা নাই এবং এটা দুষ্টমির চলে বিয়ে, এটা দুষ্টমির মতোই, তুমি ভুলে যাও এই বিয়ের কথা। আমি বললাম, না কাশপিয়া, এটা মোটেও হতে পারে না, আমি তোমাকে ভালোবাসি, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। তোমাকে ভুলে অন্য কারো কাছে যাওয়া এটা আমার পক্ষে কোনোদিনও সম্ভব না। আর তোমার বিয়ে হয়ে যাওয়া এটা তো আমি কখনো মানতেই পারবো না। ও আমাকে বলে, আমাদের জীবনে অনেক ঘটনা আছে, অনেক কিছু আছে যেটা আমরা চাই না কিন্তু তারপরেও ঘটে যায়। পরিবারের মুখের দিকে তাকিয়ে আমাদের অনেক কিছু মেনে নিতে হয়। আমি বললাম, না কাশপিয়া, পরিবারের মুখের দিকে তাকিয়ে তুমি কি মানবা না সেটা আমি জানি না, কিন্তু আমি শিমুল কখনো তোমাকে ছাড়তে পারবো না। ও আমাকে বলে, প্লিজ পাগলামি করো না, আমি যেটা বলছি তুমি আমার সেই কথাটা শোনো, আমার কথার বাইরে তুমি যাও না, প্লিজ তোমার দুইটা পায়ে ধরি। এরকম করে ও কান্নাকাটি করে, মানে আমি ওকে বুঝাই একটা, ও আমাকে বুঝে আরেকটা, মানে আমি ওকে কোনো কথা বুঝাইতে পারতেছি না, ও আমাকে খুব নেগেটিভিটি বোঝাচ্ছে এবং ওর মতো করে আমাকে উল্টাপাল্টা বোঝাচ্ছে। যাই হোক, তখন মনটা খুব খারাপ হয়ে গেল, তো এরকমটা কেন করতেছে, মানে এরকমটা ও আমার সাথে করার তো কোনো কারণ নাই, আমার অপরাধটা কী অন্যায়, কী কারণে করে? ওরে আমি অনেকবার বলেছি, কাশফি আমার সাথে এরকমটা করুন, আমি নিতে পারতেছি না, আমার খুব খারাপ লাগে। ও তারপর আমার সাথে এরকম করেই কথা বলে, মানে দুর্ব্যবহার করে যথেষ্ট পরিমাণের, মানে আম্মুর সাথে খারাপ ব্যবহার করে, ও আমার সাথে খারাপ ব্যবহার করে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হঠাৎ করে এক গাঞ্জাটির সাথে আমার আম্মা কাশফির বিয়ে ঠিক করে ফেলছে। মানে গাঞ্জাটি বলতে খুব গাঞ্জাটি, বড়লোকের ছেলে, এমনি টাকা পয়সা আছে কিন্তু ছেলে গাঞ্জা খায় এবং খুবই নেশা করে, খারাপ একদম হ্যাংলা পাতলা হাসান নামের এক ছেলে, ওর সাথে বিয়ে ঠিক করছে। তাই আমি আব্বুরে বললাম, যাবো কাশফিয়া তো আজকে আমরা যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আমাদের এইসবই তো কাশফিয়ার বাবার কারণে এগুলো পাইছি, তাই আজকে তুমি কাশফিয়াকে এরকম একটা জায়গায় কেন বিয়ে দিবা? কিন্তু আমার আব্বা, ওই যে আমি প্রথমে বললাম যে সব কাশফিয়ার বাবার, আমার আব্বা মুহূর্তের মধ্যে খেপে গেল। কাশফিয়ার বাবা কি করছে? আমি নিজে ব্যবসা বিল্ড আপ করছি, উনি আমার একটা ছোট্ট জুতার কারখানা দিয়ে গেছে, এটা থেকে আমি একটা জুতার কোম্পানির মালিক হয়েছি, তুই আমার কি বলতে চাস? মানে আব্বু আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। না আমি আব্বুরে এমনি অমনি কোনোভাবেই বুঝাইতে পারি না। আর এনিমে যে দাদি মারা গেছে, আব্বার মন এমনিতেই খুব খারাপ, মানে কোনো কথা আব্বুকে বলা যায় না, আব্বু রেগে যায়। আর আম্মুকে তো বলে লাভই নেই, আম্মু তো বরাবরের মতো কাশপিয়ার কথাই শুনতে পারে না, মানে কাশপিয়ার কথা শুনলে আম্মুর গায়ে মনে হয় কে যেন গোবর ছিটে দেয়, এমন একটা অবস্থা, মানে কাশপিয়াকে সহ্যই করতে পারে না। এমন করে সময়গুলো কাটতে কাটতে তারা তখন মোটামুটি আংটি বদল করে ফেলে, মানে কাশপিয়ার সাথে ওই হাসান ছেলেটার আংটি বদল করে ফেলে। মানে আমি তখন বুঝতে পারতেছিলাম না যে আমি কী করব, আমি কিছুই বুঝতে পারতেছিলাম না। এবং একদিন আমি হঠাৎ করে বাসায় কেউ না থাকায় আমি তখন কাশপিয়ার পা ধরে চিৎকার করে কান্না করতেছি, কাশপিয়া তুমি আমার সাথে এই কাজটা করো না, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে না পাইলে বাঁচবো না। ও আমাকে বলে, তুমি আমাকে না পাইলে বাঁচবা না, এটা যেমনি সত্য ঠিক তেমনি আমি তোমার পরিবারের মনে কষ্ট দিয়ে তোমার সাথে সংসার করতে পারবো না। আমি বললাম, তুমি কি বলতে চাও? তুমি আমার বিবাহিতা বউ? ও আমাকে বলে, হ্যাঁ আমি জানি আমি তোমার বিবাহিতা বউ, কিন্তু তারপরেও আমি তোমাকে বারবার বলি, আমরা যে বিয়েটা করেছিলাম এটা সম্পূর্ণ একটা দুষ্টমি ছিল, এটা কোনো বিয়ে না এবং এই বিয়ের কোনো স্বীকৃতি আমাদের সমাজে নাই, আর এটা কোনো বিয়ে হতেই পারে না, আমি এই বিয়ে মানি না। আমি বললাম, কাশফি আমি তোমাকে ভালোবাসি, তুমি প্লিজ এমনটা করো না। ও আমাকে বলে, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমাকে ভালো রাখো, যে যাকে ভালোবাসে সে তাকে ভালো রাখে, এবং তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে আমার বিয়েতে তুমি কোনো বাধা হয়ে দাঁড়াবা না এবং কারো কাছেই তুমি বলবা না যে তোমার সাথে আমার বিয়ে হয়েছে।
আমি তখন বললাম, কাশ্মীর এটা কী ধরনের কথা তুমি বলতেছো? তার মানে তুমি অন্য কাউকে বিয়ে করবা? ও আমাকে বলে, হ্যাঁ, আমার দেহটা লাগবে তো, তুমি আমাকে যখন ডাকবা আমি আমার দেহটা তোমাকে দেওয়ার জন্য আমি চলে আসব। কিন্তু আমি ওই হাসানের সংসার করব। তোমার সংসার আমার ভাগ্যে নাই। আর তোমার সংসার যদি করি আমিও বাঁচবো না, তুমিও বাঁচবা না, এই পরিবারটা পুরো নষ্ট হয়ে যাবে। আমি চাই না পরিবারটা ধ্বংস হয়ে যাক। আমি বললাম, কাশপিয়া এটা কী ধরনের কথা তুমি বলতেছো? এসব কথার কোনো মানে হয় না কাশপিয়া, তুমি একটা আবার বুঝতে চেষ্টা করো। ও আমাকে বলে, আমার অনেক বুঝার হয়ে গেছে, আমার হাতে সময় খুব কম। তুমি যদি পাগলামি করো তাহলে তো সারাটা জীবন আমার চেহারা দেখে যেতে পারবা যদি ভালো থাকো, আর যদি পাগলামি করো তাহলে তুমি আমার মরা মুখটা দেখবা। তুমি আমার মরা মুখটা দেখো না। তাই তোমার কাছে অনুরোধ করি, আমার সাথে তুমি কোনো পাগলামি করো না। আমার বিয়ে হয়ে যাক, আমি হাসানকে বিয়ে করে ফেলি, তুমি প্লিজ কোনো পাগলামি করো না। আমি বললাম, কাশ্মীর এটা কী ধরনের কথা বলতেছো? তুমি হাসানকে কেন বিয়ে করবা? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে বিয়ে করবা? ও আমাকে বলে, না, আমাদের বিয়েটা আমি স্বীকার করি না, আর এরপরে আবার বিয়ে করা এসব কিছু আমার দিয়ে হবে না, তুমি বাদ দাও। ও তখন ঠিকই আমার কাছ থেকে দূরে সরে গেল। আমি তখন পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি, না পারতেছি কারো কাছে বলতে, না পারতেছি সহ্য করতে। ছোটো দুইটা ভাই তখন কাশ্মীরের বিয়েতে অনেক খুশি। আমার বাবা তখন রং বেরঙের বাতি দিয়ে আমাদের এই বিল্ডিংটাকে সাজাচ্ছে এবং ড্রাইভারকে বেতন দিল, মানে সবাই তখন অনেক খুশি। অথচ আমার বুকের ভিতর বয়ে যাচ্ছে কান্নার ঢেউ। আমি না পারি কাউকে বলতে, না পারি সহ্য করতে। আমার বউকে তারা অন্য আরেক জায়গায় বিয়ে দিচ্ছে। আমি চিৎকার করে কান্না করি, কিন্তু এই কান্নার শব্দ কাউকে বুঝাইতে পারি না। আমার মা আমার চোখের পানি দেখে একটাবার জিজ্ঞেস করেন কী হয়েছে। মা সম্ভবত জানে যে আমি কাশ্মীরকে পছন্দ করি। এই কাশ্মীর বিয়ে হয়ে যাচ্ছে, আমার মন খারাপ। কিন্তু কাশ্মীর যে আমার বিবাহিতা বউ এটা তো আর আমার মা জানে না। আমি কাশ্মীরের সামনে গিয়ে অজরে চোখের পানি ঝরাই। কাশ্মীর আমার মুখের দিকে ফিরেও তাকায় না। সময়গুলো এভাবে পার হতে হতে একটা দিন কাশ্মীরের বিয়ের দিন চলে আসছে। যেদিন কাশ্মীরের বিয়ে সেদিন আমি আর ঘরে থাকলাম না, রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছি। আমার এক বন্ধুর বাসায় ছিলাম। বন্ধুর বাসা থেকে 2 দিন পরে বাড়ি আসি এবং বাড়ি আসার পরে জানতে পারি আমার কাশ্মীর বউ সেজে হাসানের ঘরে চলে গেছে। বাসায় এসে প্রচুর কান্নাকাটি করি। আমার মা বুঝতে পারে আমার মা আমাকে বোঝায়, জীবনে বড় কিছু পেতে হলে ছোট কিছু ছাড়তে হয়, উপরে উঠতে হলে নিচের মায়া ত্যাগ করতে হয়। আমি আমার মায়ের মুখের দিকে তাকিয়ে চিৎকার করে কাঁদি, রে মা, মা নাকি সন্তানের মুখের দিকে তাকালে সন্তানের দুঃখ বুঝতে পারে? মা কেন বুঝতে পারে না যে কাশ্মীর আমার বিবাহিতা বউ ছিল? যাই হোক, মারে আর বুঝাইতে পারলাম না। আমি তখন পড়াশোনা অফ করে দিই। ইন্টারমিডিয়েটে পড়তাম, সরি ইন্টার পাস করে ফেলেছিলাম ওই সময়, অনার্সে পড়তাম। তো অনার্সে পড়া অবস্থা আমি তখন পড়াশোনা ছেড়ে দিই। আমি পড়াশোনা করবো না, পড়াশোনা করি না, প্রচণ্ড রকমের নেশা করতে শুরু করি। মানে এত পরিমাণে নেশা করি, মানে গড়টার মধ্যে পুরো নেশা দিয়ে আমি ভরাই ফেলি। 24টা ঘন্টা নেশার মধ্যে ঢুকে থাকি। নেশা ছাড়া কিচ্ছু বুঝি না। নেশা করতেছি। মানে আমাকে আমার আব্বু আম্মু সবাই বোঝাচ্ছে যে এটা কেন করতেছিস, তুই নেশা করে কেন নিজেকে শেষ করতেছিস, এইসব করিস না, তুই ভালোর পথে হয়। আমি তখন কারো কথাই শুনি না, কারো কথাই তখন আমার মাথায় ঢুকতেছে না। আমি তখন পাগলের মতো রাস্তায় ঘুরি, বিরহের গান শুনি আর নেশা করি। তা সবাই আমাকে বোঝাচ্ছে, আমার বন্ধু বান্ধবরা আমার বাসায় আসতেছে, যে রিলেশন সবাই করে, ভালো সবাই বাসে, ভালোবাসার মানুষকে হারালে কি মানুষ এরকম হয়ে যায় নাকি? তুই এরকমটা করিস না, তুই ঠিক হ। আমার কথা হচ্ছে আমিও ঠিক হবো না, মানে আমার জীবন আমি এমনি শেষ করে দিব, নেশা করতে করতে জীবন শেষ করব। এভাবে প্রায় 1 বছর মতো কেটে যায়। কাশ্মীরের ঘরে কিন্তু কোনো সন্তানাদি আসে না। 1 বছর আমি এত পরিমাণের, মানে মনে হয় 1টা বছর আমার কাছে যে কীভাবে কাটা আমি বলে বোঝাতে পারবো না। নেশার জগতে এমন কিছু নেই যেটা আমি করি নাই। পরে আমাকে রিহাবে ভর্তি করায় এবং সেখান থেকে আমি মোটামুটি কিছুটা অতটা না, কিছুটা সুস্থ হই। এবং সুস্থ হওয়ার পর আব্বা তখন আমাকে ব্যবসার মধ্যে ঢুকিয়ে দেয়। আব্বার যেই জুতার কারখানা আছে এটার মধ্যে আমাকে ঢুকিয়ে দেয়। তখন আমাকে আস্তে আস্তে করে ব্যবসা বাণিজ্য শিখাইতেছে। আমি বললাম যে আমাকে দিয়ে সব হবে না, তুমি আমাকে দিয়ে সব করাইও না, প্রয়োজন নেই। তারপরও আব্বু আমাকে আস্তে আস্তে বুঝাচ্ছে, ব্যবসা কর, ব্যবসা করলে জীবনে ভালো হইতে পারবি, এটা বুঝাচ্ছে। তো মনে তখন বুঝাইলাম, ওর তো বিয়ে হয়েই গেছে, মানে কাশ্মীর তো বিয়ে হয়ে গেছে, তাহলে এরপরে তো আর এসব করে লাভ নাই। যাই হোক, একটা পর্যায়ে আমি তখন পরিবার থেকে তখন সিদ্ধান্ত নিলাম আমাকে বিয়ে করাবে। বিয়ে করাইলে হয়তো আমি ভালো হয়ে যাব। এখন যেহেতু ব্যবসা বাণিজ্য করতেছি টুকিটাকি, এরপরে ব্যবসা বাণিজ্যের প্রতি আরও মনোযোগ আসবে। তাই সব কিছু ঠিক হয়ে যাবে, আমাকে তারা বিয়ে করাবে। বিয়ের জন্য মেয়ে খুঁজতেছে। কাশ্মীর কিন্তু আমাদের বাড়িতে আসে যায়। আমি নেশা করতেছি, আমি মাতলামি করতেছি, পাগলামি করতেছি, এসবে কিন্তু ওর কিচ্ছু যায় আসে না। ও কিন্তু আমার কিছু বলে না। আমি নেশা করে ঘরের মধ্যে শুয়ে থাকি, সবাই এসে আমাকে বোঝায়, আমার মাথায় হাত বোলায় দেয়, আমার জন্য কান্নাকাটি করে। বাট কাশ্মীর আমাকে নিয়ে কোনো রকমের ফিলিংস ওর ভিতরে নেই, আমাকে কিছুই বলে না। ওর মতো করে ওর স্বামী সংসার করতেছে, ওর মতো করে ভালো আছে।
আল্লাহ রে! এরকম করে কান্নাকাটি করতে, করতে একটা পর্যায়ে তখন পরিবার থেকে সিদ্ধান্ত নিল যে আমাকে বিয়ে করাই দিবে। তখন বিয়ের জন্য মেয়ে খুঁজতেছে এবং তামিমা নামের এক মেয়ে তারা খুঁজে বের করলো চট্টগ্রামেরই, এবং মেয়ে দেখতে শুনতে খুব ভালো। সে টিচার, একটা কলেজে শিক্ষকতা করে। অনেক বয়স হয়েছে, বাট আমি জানি না, মনে হয় আমার থেকেও সিনিয়র হবে। বাট আমার মা বাবা এই মেয়েটাকে পছন্দ করে, তাকে আমাকে বিয়ে করাবে। তো যদিও আমি রাজি ছিলাম না, তো একরকম পরিবার জোর করে আমাকে ওই মেয়েটাকে বিয়ে করায়। তো বিয়ে করি, বিয়ে করার পরে তখন চট্টগ্রাম শহরেই থাকতেছি। আমি তখন আমার আব্বা আম্মার সাথে থাকি না, আমি তাদের সাথে থাকবো না। মানে তাদের প্রতি আমার অনেক ঘৃণা কাজ করে, তাদের প্রতি প্রচণ্ড রকমের ঘৃণা কাজ করে, এই জন্য আমি তাদের সাথে থাকি না। এবং বাবার কারখানায় আমি তখন কাজ করি না। তামিমাকে বিয়ে করার পরে আমি তখন আলাদা একটা ফ্ল্যাট ভাড়া নিই। তামিমা তখন চাকরি করে, অ্যান্ড আমিও তখন একটা বেসরকারি কোম্পানিতে চাকরি নিই। মানে চাকরি করে আমি বাবার কোম্পানিতে কাজ করব না। তো ছোটো ভাই দুইটা আছে, তারাই তখন আব্বুর কোম্পানি দেখাশোনা করে, বিভিন্ন ধারণায় তারাই মাল সাপ্লাই করে, তারাই সব কিছু করে। আমি তখন পরিপূর্ণভাবে বাসায় বসে আছি, বাসায় বসে কান্নাকাটি করতেছি। মানে আমার মতো করে আমি সময় কাটাচ্ছি, আর কারোর সাথে কোনো কথা বলি না। মানে আমি আমার জায়গায় সম্পূর্ণ ঠিক আছি। এভাবে দিন আর রাতগুলো সামনে দিয়ে কাটতেছে, আল্লাহ আল্লাহ করে সময়গুলো পাস করতেছি। এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় তখন আমার বউ তামিমা বাচ্চা কনসেপ্ট করে, বেবি কনসেপ্ট করে। অ্যান্ড ওই সময় কিন্তু কাশপিয়া তার হাজব্যান্ডের সাথে, মানে হাসানের সাথে অনেক মারামারি হয়েছে, মানে প্রচুর মারামারি হয়েছে। মারামারি হওয়ার পরে কাশপিয়া তখন আমাদের বাসায় চলে আসছে, আমাদের বাসায়ও থাকতেছে। তা আমাদের বাসায় থাকতেছে। ওই সময় তামিমার মানে বেবি কনসেপ্ট করে, তখন ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তখন বলে যে ওর পেটে যমজ সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে আছে, মানে দুটো সন্তান একসাথে হবে। সো ওনার টেক কেয়ার অনেক প্রয়োজন, মানে প্রচুর টেক কেয়ারের প্রয়োজন। তখন আম্মু তো আর অতটা সুস্থ না, মানে আম্মু এতটা স্ট্রং না যে এসে এখানে তামিমাকে টেক কেয়ার করতে পারবে। আম্মু তখন হঠাৎ করে কী বুঝে জানি বলতেছে যে কাশপিকে আমাদের বাসায় নিয়ে যাওয়ার জন্য, এবং তামিমা আমাদের বাসায় গেছে। বাসায় যাওয়ার পরে বলতেছে কাশপিকে আমাদের বাসায় নিয়ে আসবে। আম্মু এবং তামিমা দুজনে মিলে তখন কাশপিকে আমাদের বাসায় নিয়ে আসছে, মানে আমি যে ফ্ল্যাটে থাকি ওখানে নিয়ে আসছে। তো আনার পরে তখন কিন্তু কাশপিয়া ওর হাজব্যান্ডের সাথে আছে, ঠিক আছে, কিন্তু মানে হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়নি, তালাক হয়নি, কিন্তু হাজব্যান্ডের সাথেও থাকে না। হাজব্যান্ড আলাদা থাকে, ও আলাদা থাকে। এবারও আমার বাসায় আসার পর থেকে মানে আমি তো ওরে দেখলে মানে আমার নিজেটা ঠিক রাখতে পারি না। আমার অতীতের কথাগুলো মনে হয়, ওর দিকে তাকায় থাকি, কান্নাকাটি করি, মানে ভীষণ মন খারাপ করে থাকি। তামিমার পেটে তো ডাবল বাচ্চা, যার জন্য ও মানে খাট থেকে উঠতে পারে না। তখন আমি এই কাশপিয়া যখন আমাদের বাসায় আবার আসলো, আসার পরে আমি ওর দিকে তাকে আমি আবার নেশা করতে শুরু করছি। মানে আবার আমি নেশার জগতে ঢুকে গেছি, আমি আবার নেশা করতেছি। তো এটা কিন্তু তামিমাও বুঝতে পারে না, অন্য কেউ বুঝতে পারে না, বাট কাশপিয়া বিষয়টা বুঝে গেছে আমি নেশা করি। তো একদিন অনেক বৃষ্টি হচ্ছিল, আমি সেদিন প্রচুর নেশা করি বারান্দায় বসে বসে। বৃষ্টির পানি আমার গায়ে পড়তেছে, আমি নেশা করতেছি। কাশপিয়া তখন পিছন থেকে আসছে, তামিমা তখন অসুস্থ শুয়ে আছে। তা আমাকে বলতেছে যে তুমি কি ভালো হবা না? আমি বললাম তুই আমার ভালো করার কে? তুই আমার এগুলো কী কইতেছস? তুই সর এখান থেকে। ও আমাকে বলে নেশা করা বন্ধ করবা। আমি বললাম আজকে এত বছর পরে তুই আমার নেশা করা বন্ধ করার জন্য আসছিস? তোরে ভালোই বলতেছি তুই এখান থেকে চলে যা। ও আমাকে বলে আমি তো যাওয়ার জন্য আসি নাই, আমি তোমার নেশা বন্ধ করাই যাব। আমি বললাম কাশপিয়া, তুই আমারে বিয়ে কইরা হাসানরে বিয়ে করলি, তুই তো এখন আমার বউ, আইনও তো তুই আমার বউ। ও আমারে বলে আমি তো তোমার বউ, আমি হাসানেরও বউ। আমি বলি তুই এখান থেকে সর। ও সরতেছে না। তা আমি তো নেশা করছি, নেশাগ্রস্ত অবস্থায় তো বুঝতেই পারেন মাথা মুথা ঠিক নেই। ও তখন আমার নেশার জিনিসগুলো টান দিয়ে হাত থেকে নিয়ে যায়। তখন খুব রাগ হওয়ার পরে আমার প্যান্টের বেল খুলে আমি তখন তার পিটাইতে শুরু করি। দরজা বন্ধ করে আমি তখন তার পিটাইতে আসি। কিন্তু ভাই, একটা মানুষকে বেল দিয়ে পিটাইলে কিন্তু শব্দ করে, ব্যথা পায়, শব্দ করে, কিন্তু ও কোনো শব্দ করতেছে না। মানে উফ করেও কোনো শব্দ করতেছে না। বাট আমি পিটাইতে আসি। অনেকক্ষণ পিটানোর পরে আমি তখন মানে আমার সেন্স নেই আর কি, আমি তো নেশাগ্রস্ত অবস্থায়। আমি তখন মানে ওরে কয়েকটা ভারী দেওয়ার পরে আমি ওরে জড়ায় ধরি, এবং জড়ায় ধরে আমি আজকে এত বছর পর ওর সাথে পুনরায় আবার আমি শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে যাই। ওর সাথে আমার শারীরিক সম্পর্ক করি, এবং একবার না প্রায় 2বার মতো ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হওয়ার পরেও তখন সকালবেলা, মানে একবারে সকালবেলা আমার রুম থেকে গিয়ে আমার বউয়ের কাছে গিয়ে আবার শুয়ে পড়ে। আমার বউকেও টেক কেয়ার করে তামিমাকে। তো এরপরে সকালবেলা ও আমার সামনে পড়ে, ও কিছু বলে না, আমিও কিছু বলি না, মানে মোটামুটি দুজনের দিকে তাকায়ও না, মানে তাকায় থাকি। এরকম করে সময়গুলো কাটতে মানে কিছুদিন পরেই, মানে 2-1 দিন পরে ওর সাথে আমার এই ফিজিক্যালটা হয়ে যেত। আমি সুযোগ পাইলে দরজা আটকে ওরে ধরে ফেলতাম। ও যদিও চাইতো না, বাট আমি জোর করে করতাম। আর এদিক দিয়ে কিন্তু তামিমা তো মানে বেবি টেবি নিয়ে, মানে ওর পেটে বাচ্চা এটা নিয়েও খুব ব্যস্ত। মানে ডাক্তার দেখাচ্ছে, 2টা বেবি যেহেতু একসাথেও খুব মানে অসুস্থ। বাট আমি সুযোগ পেলে কাশপিয়ার সাথে এই ধরনের সম্পর্ক আমি মানে অলওয়েজ অহরহ জড়ায় যেতাম।
এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার যমজ 2টা সন্তান হলো। একটা ছেলে একটা মেয়ে হলো তামিমার করে। সন্তানগুলো হওয়ার পরে আলহামদুলিল্লাহ অ্যাজ এ বাবা হিসেবে আমি খুব খুশি হই। আমার তো অনেক ভালো লাগে, তো খুব ভালো লাগে। তো ওই সময় পর্যন্ত মানে কাশপিয়া কিন্তু আমাদের বাসায় থাকতেছে, আমাদের বাসা থেকে যাচ্ছে না। বাবু হওয়ার পরে বাবুরে টেক কেয়ার করতেছে, যত্ন করতেছে, বাবুকে খাওয়া দাওয়া করাইতেছে, মানে সব কিছু মিলেও বাবুর প্রতি খুবই যত্নশীল, মানে বেবিদের প্রতি অনেক যত্নশীল। আমার 2টা বাচ্চারও নিজের বাচ্চার মতো করে আদর করে যত্ন করে। এরকম করে কিছুদিন পরে হঠাৎ করে, মানে আমার বাবুটা হওয়ার কিছুদিন পরে হঠাৎ করে বমি করতে শুরু করে। কাশপিয়া বমি করতেছে, মানে প্রচণ্ড রকম বমি করে, মানে শারীরিক অবস্থা খুব খারাপ। তা আমার বউ তামিমা বলতেছে যে কাশপিয়ার একটু ডাক্তারের কাছে নিয়ে যাও, ওর অবস্থাটা তো মানে খারাপ, মনে খুব খারাপ অবস্থাটা, ভালো না, তুমি ওরা ডাক্তারের কাছে নিয়ে যাও। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে আমি ওরা ডাক্তারের কাছে নিয়ে যাই, এবং ও কিন্তু ওর হাজব্যান্ডের কাছ থেকে প্রায় 1.5 বছরের মতো আলাদা হয়ে আছে। 1.5 বছর আমাদের পরিবারে এবং আমার কাছে, 1.5 বছর কিন্তু ওর হাজব্যান্ডের কাছে যায় নাই। বা যখন ডাক্তারের কাছে নিয়ে যাই, ডাক্তার তখন ওই টেস্ট টিউস করে আমার বলতেছে সে তো প্রেগনেন্ট, পেটে বাচ্চা আছে। যখন বললো পেটে বাচ্চা আছে, আমি তখন ওর মুখের দিকে তাকিয়ে আছি। কাশপিয়া বলে সমস্যা নেই, বাচ্চা নষ্ট করে ফেলবো, হসপিটালে বলতেছে। আমি তখন বলতেছি কাশপিয়া আমার একটা ছেলে একটা মেয়ে হয়েছে না? ও বলে হ্যাঁ। আমি বললাম আমি আমার সন্তানের কসম করে বলতেছি, আমি আমার নবজাতক ওই সন্তানের কসম করে বলতেছি কাশপিয়া তুমি যদি তোমার পেটের বাচ্চা নষ্ট করো তাইলে আমি শিমুল আত্মহত্যা করব। যেরকম আত্মহত্যার কসম দিয়ে তুমি আমার কাছ থেকে সরে গেছো, আর আমি আজকে তোমাকে কসম দিয়ে বললাম, আমি আমার সন্তানের কসম দিয়ে বললাম যে আমি আত্মহত্যা করব যদি তুমি এই সন্তানটা নষ্ট করো। ও আমাকে বলতেছে আরে এইসব কী বলতেছো, সন্তান নষ্ট করবো না মানে এই সন্তানের বাবার পরিচয় দিব কি? আজকে 1.5 বছর ধরে আমি হাসানের কাছ থেকে আলাদা, তাহলে এটা কীভাবে কি মানে কীভাবে আমি সন্তানের পরিচয় দিব? আমি সন্তান, আমি কি বলতে পারবো এটা হাসানের সন্তান? হাসান কি এই সন্তান মানবে? আমি বললাম হাসান সন্তান মানতে হবে কেন? সন্তান কি হাসানের? সন্তান তো আমার। আমাকে বলতেছে তো তোমার সন্তান তুমি কিভাবে মানবা? এটা কি সম্ভব নাকি? তুমি কি আমাকে মানে তোমার বউ আছে, বাচ্চা আছে, তোমার ফ্যামিলি আছে, এটা কিভাবে হতে পারে? তুমি জানো যে এই সন্তানের কথা জানতে বলে তোমার বউ তোমাকে ছেড়ে চলে যাবে? আমি বলি কি আমাকে ছেড়ে চলে যাবে, কি আমার সাথে থাক, এটা বড় কথা নয় কাশপিয়া। বড় কথা হচ্ছে আমি তোমার সাথে থাকবো এবং আমার ওই সন্তানকে আমি বড় করব। ও আমাকে বলে জানো বাবা ছাড়া একটা সন্তান কতটা কষ্ট পায়? আমি বাবা ছাড়া বড় হয়েছি আমি জানি, আমি চাই না আমার পেটের সন্তান বাবা ছাড়া দুনিয়াতে আসুক। আমি বললাম ঠিক আছে, তাহলে তোমার কথা, তুমি যদি তোমার এই সন্তানকে দুনিয়াতে না আনো তবে আমি তোমার কসম করে বললাম, আমি আমার নবজাতক সন্তানের কসম করে বললাম, যেদিন আমি জানতে পারবো যে তুমি সন্তান নষ্ট করছো সেদিন আমি আত্মহত্যা করব। এই কথা বলার পরে ও তখন বলতেছে এটা কী ধরনের কথা বলতেছো, এগুলো কী কথাবার্তা বলতেছো, আমি না বুঝতেছি না। আমি বলছি আমি যা বলছি তাই, আমি আমার সিদ্ধান্তে, আমি আমার কথার এক চুল পরিমাণও লড়বো না, এক চুল পরিমাণ এদিক সেদিক যাবো না, যেটা বলছি সেটাই, আমি প্রয়োজনে আত্মহত্যা করব, কিন্তু আমার কথার বাইরে আমি যাব না। কাশপিয়া তখন মহা বিপদে পড়ে যায়। ও তখন আমার বাসায় আসে, এসে সবসময় কান্নাকাটি করে, মানে কি করবে বুঝতে পারতেছে না। এভাবে প্রায় 1 মাসের মতো কেটে যায়। সন্তান কিন্তু পেটের বড় হইতেছে, আমি ওর দিকে তাকাইতেছি, ও পেট লুকায়, আমার বউর সামনে গেলে পেট চাপ দিয়ে থাকে, কেউ বাসায় আসলে পেট চাপ দিয়ে থাকে। আমি তখন বুঝতেছি এরকম করতে করতে ও হঠাৎ করে একদিন হাসানের বাসায় যাবে, এবং হাসানের বাসায় যাইও বটে। হাসানের বাসায় যাওয়ার পরে হাসান ওকে রাখে না, ওরে মানে বিদায় করে দেবো হাসানের বাসা থেকে। দেন ও আমাদের বাসায় আবার আসে, আবার আমার ফ্ল্যাটে আসে, মানে ও কী করবে না করবে বুঝতে পারতেছিল না। একটা সময় ও তখন কী করে জোর করে হাসানের বাসায় গিয়ে ওঠে, মানে জোর করে ওঠে, মানে ও চাচ্ছিল জোর করে উঠে ও হাসানের বাচ্চা এটা বলে চালাই দিব। ওই সময় কিন্তু পেট বড় হয়ে গেছে, মানে বুঝে যে পেটে বাচ্চা আছে। হাসানের বাসায় যাওয়ার পরে হাসান তখন ডিরেক্টলি তার আব্বা আম্মাকে বলতেছে ওর পেটে বাচ্চা আছে, ও পেটে বাচ্চা নিয়ে আসছে, এটা বলতেছে। হাসান নাকি ওর এটা বলছে, বলার পরে ও তখন হাসানের হাতে পেয়ে ধরতেছে, এই ধরনের কথা বইল না, এটা কী ধরনের কথা বলতেছে, এগুলো বইল না। হাসান তখন বলে যে পেটের বাচ্চাকে, এটা বইলে হাসান তখন এই বিষয়টা আমার আব্বা আম্মাকে জানায় যে কাশপিয়ার পেটে বাচ্চা আছে এবং এই কীভাবে হলো। কাশপিয়া তখন আমার আব্বা আম্মাকে বলে আমি শিমুল ভাইয়ার বাসায় থাকা অবস্থায় ও গেছে, আমি ওর বাসায় গেছি 2-3 বার, ও তো নেশা অবস্থায়, ও জানে না, ও নেশাগ্রস্ত অবস্থায় ছিল, কিন্তু আমার সাথে শারীরিক সম্পর্ক করছে, এবং ও শিমুল ভাইয়ের বাসাও 2 বার আসছে। আমার আব্বা আম্মু জিজ্ঞেস করছে, আমি বলছি আমি জানি না। ও বলে আমি ওদের বাসায় গেছি এবং 2-3 বার গেছি, আমার সাথে শারীরিক সম্পর্ক করছে, এখন ও তো নেশা করো, ও তো বুঝে না, নেশাখোর অবস্থা কিন্তু বুঝতে পারে না, কিন্তু বাচ্চা ওর, এটাও বলে। কিন্তু হাসান বলে এই বাচ্চা ওর না, হাসান মেনে নেয় না। তখন কাশপিয়া কী করে ওই যে একটা কথা খাটিয়ে দেয় যে হাসান নেশা করে, নেশাগ্রস্ত অবস্থায়, ও বলতে পারে না, ওর কোনো কিছু ঠিক নাই, ও আমার সাথে ফিজিক্যাল করছে, এটা ওরই বাচ্চা।
এই কথা বলে কাশপিয়া তখন এই বাসা থেকে চলে আসে, মানে হাসানদের বাসা থেকে আবার আমাদের বাড়িতে চলে আসে। এবার আমাদের বাড়িতে এসে সে আমাদের বাড়িতে থাকতেছে, সবাইকে বোঝাচ্ছে যে হাসানের বাচ্চা, এটাই বোঝাচ্ছে। আমি তো জানি বাচ্চা কার, এবং আমার কথা হচ্ছে পৃথিবী উল্টে যাবে কিন্তু আমার বাচ্চা আমি ঠিকই আনবো, আমার বাচ্চা আমি ঠিকই আনবো, আমার বউ আমি ঠিকই দখল করব। প্রয়োজনে আমার তামিমেও থাকবে, আমার কাশপিও থাকবে। এরকম করতে করতে সময়গুলো কাটতেছে এবং ওর পেটের বাচ্চা বড় হচ্ছে, কিন্তু আর হাসানের কাছে যাচ্ছে না, ওইখানে থাইকা বড় হইতেছে। বাচ্চা কিন্তু নষ্ট করতেছে না, কারণ বাচ্চা নষ্ট করলে তো আমি বলছি আমি আত্মহত্যা করবো, এই জন্য বাচ্চাও নষ্ট করতেছে না। ও তখন খুব বিবেকে পড়ে গেছে, মানে ওর মুখের দিকে তাকালে মনে হয় আর দুনিয়াতে সবচেয়ে টেনশনপ্রাপ্ত মানুষ হচ্ছে ও। ওর মাথার মধ্যে খুব টেনশন, ও না পারে বাচ্চা রাখতে, না পারে বাচ্চা মারতে, খুব দ্বিধাদ্বন্দ্বের ভিতরে মাঝখানে পড়ে আছে। আমি বলতেছি যে সোনার চান এবার কি করবা, তুমি আমারে কসম দিয়া আমার কাছ থেকে এভাবে চলে গেলা, তাহলে বাচ্চারা এখন কেমনে মারবা, বাচ্চা কেমনে মারবা আমি দেখব। এরকম করতে করতে একটা সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে ওর একটা ছেলে সন্তান হয়, একটা ছেলে সন্তান হয় এবং খুবই ফুটফুটে, খুবই সুন্দর, আমার মতো, ওর মতো দেখতে অনেক সুন্দর একটা কিউট বাচ্চা হয়। বাচ্চারা হওয়ার পরেও হাসান তখন বিভিন্ন লোকের কাছে বলে বেড়াচ্ছে যে এটা ওর বাচ্চা না, এবং ওর সাথে মানে হাসানের সাথে কাশপিয়ার কোনো রকমের সম্পর্ক হয় নাই 1.5 বছর ধরে, এটা মিথ্যা কথা, এটা ওর বাচ্চা না, ও সবার কাছে বলে যাচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে যে না, এবার দেখা যায় কী হয়। এরকম করে সময়গুলো কাটতে কাটতে ভাই হাসান সম্ভবত কীভাবে জানি বিষয়টা আমার বউয়ের কানে দিয়ে দিই। মানে হাসান কিন্তু কাশপিয়ার সাথে আমার রিলেশন ছিল, এটা কিন্তু হাসান জানতো যে কাশপিয়াকে আমি ভালোবাসতাম, কাশপিয়া আমাকে ভালোবাসতো, এটা কিন্তু হাসান জানছে, পরে জানছে। তো জানার পরে কাশপিয়া তখন এই টেকনিক্যালি বিষয়টা আমার বউ তামিমার কানে দিয়ে দিল যে যেহেতু দীর্ঘদিন আমার বউ আপনাদের বাসায় ছিল এবং আমার বউ আপনাদের বাসায় থাকার কারণে আমার বউয়ের পেটের যে বাচ্চাটা, ওই বাচ্চাটা মূলত আপনার ছেলের মানে আপনার হাজব্যান্ডের বাচ্চা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই কথা বলে আমার বউ তামিমার মাথা খারাপ করাই দিল। মাথা খারাপ দেওয়ার পরে তামিমা আমাকে তখন জিজ্ঞেস করে যে আচ্ছা কাশপিয়ার পেটের যে বাচ্চা, যে ছেলেটা হয়েছে, এই ছেলের বাবাকে। আমি তখন বললাম যে আজব ব্যাপার, বাবাকে এটা তুমি জানোই, হাসান বাবা। পরে বলতেছে হাসান তো বলে হাসান ওই এই সন্তানের বাবা না, কাশপিয়ার সাথে কি তোমার কোনো সম্পর্ক ছিল আমাকে বিয়ে করার আগে? আমি বললাম এটা তুমি জানো না কেন, আমার আব্বা আম্মা বলে নাই? ও আমাকে বলে দেখো সত্যি কথা বলো, সত্যি কথা বলো, যদি সত্যি কথা না বলো আমিও মরবো, আমার যে 2টো সন্তান আছে তারাও মারা যাবে। ও কিন্তু খুব রাগী, আমার বউ তামিমা কিন্তু এত রাগী, মানে সে রাগ করে কিন্তু যে কোনো কিছু, যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে, প্রচণ্ড রাগী। আমি কিন্তু ভয় পেয়েছি যখন এটা বলে। আমি বললাম আরে দূর, তুমি মাথা খারাপ করতেছো কেন, কাশপিয়ার পেটের বাচ্চার বাবা হাসান, এটা এখন কি বললে হবে নাকি? হাসান নেশাগ্রস্ত অবস্থায় কী করে না করে ঠিক থাকে না, এটা ওরই বাচ্চা, হাসানের বাচ্চা। পরে আমাকে বলতেছে না এটা হাসানের বাচ্চা না, এটা তোমার বাচ্চা। হাসান নিজে আমাকে বলে গেছে যেটা তোমার বাচ্চা, হাসানের সাথে তার কোনো সম্পর্ক হয় নাই। আমি তখন বললাম আরে বউরে তুমি এত বোকা, এত পাগল, হাসান যে নেশা করলে কি করে ওটা তো নিজেই করতে পারে না, ও নেশা করলে ও নিজের ভিতরে নিজেই থাকে না, এখন এসব কথা বলে কি লাভ আছে? ওই এখন মানে কী আর করবে বলো, ওর তো আসলে নেশা করলে মাথা ঠিক থাকে না। পরে আমারে বলে দেখো হাসান মিথ্যা বলে নাই, হাসান সত্যি কথা বলছে, হাসানের বাচ্চা না এটা, এটা তোমার বাচ্চা। আমি তখন বললাম তামিমা তুমি কি পাগল হয়ে গেছো, তুমি এসব কী কথা বলতেছো, তোমার এসব কথার তো কোনো মানে হয় না, এই সব কথার কি কোনো মানি আছে? তখন বাচ্চাটার বয়স সম্ভবত 7 থেকে 8 মাসের মতো হবে, 7-8 মাসের এরকমই হবে, এর বেশি কিন্তু হবে না। তখন আমার বউ তামিমা বলতেছে না এটা তোমার বাচ্চা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই বাচ্চাটা তোমার, এবং এটা তুমি কোনোভাবে অস্বীকার করতে পারো না, বাচ্চা তুমি অস্বীকার করতে পারো না। আমি বললাম যে বাচ্চা অস্বীকার করতে পারি না মানে তুমি এটা কী কথা বলতে চাচ্ছ? ও বলে হ্যাঁ তুমি বাচ্চা অস্বীকার করতে পারবে না, এটা তোমার বাচ্চা এবং এর প্রমাণ আমার কাছে আছে। আমি বললাম কী প্রমাণ আছে? ও আমাকে বলে প্রমাণ আমি আগামী দিন করব, আমি আগামী দিন বাচ্চার ডিএনএ টেস্ট করাবো, আমি আগামী দিন গ্রামে যাব এবং গ্রামে গিয়ে আমি এই বাচ্চার ডিএনএ করাবো, তোমাকে সহ নিয়ে যাবো, বাচ্চার ডিএনএ করাবো, এবং ডিএনএ করানোর পরেই তখনই বোঝা যাবে যে বাচ্চা কার। আমি বললাম যে তুমি কাশপিয়ার বাচ্চার ডিএনএ করাবা, তোমার এত বড় সাহস? ও আমাকে বলো অবশ্যই এত বড় সাহস, যদি বাচ্চার সাথে ম্যাচ হয়ে যায়, যদি বাচ্চার সাথে ম্যাচ হয়, তোমার ম্যাচ হয়ে যায়, তাহলে মনে রাখো আমিও মরবো, আর আমি যে 2টা সন্তান জন্ম দিয়েছি আমি তাদেরকেও মারবো। আমি তখন বললাম কাশপি তামিমা এই ধরনের পাগলামের কোনো মানে হয় না, তুমি এগুলো ভুল বুঝতেছো, তুমি হাসানের কথাবার্তা শুনে তুমি পাগল হয়ে গেছো, হাসান আসলেই একটা খারাপ মানুষ। ও আমাকে বলে হাসান ভাই খারাপ মানুষ না, খারাপ মানুষ হচ্ছে তুমি আমার ঘরে আমার অসুস্থতার সুযোগ নিয়ে তুমি কাশপিয়ার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছো। আমার তখন চিৎকার করে মন চাচ্ছে তামিমাকে বলি যে তামিমা আমি তোকে বিয়ে করার আগে কাশপিয়াকে বিয়ে করছি,
অবৈধ সম্পর্ক আমার কাশপিয়ার সাথে হয়নি। অবৈধ সম্পর্ক যদি আমি করেই থাকি এটা তোর সাথে করছে, কাশপিয়ার অনুমতি, কাশপিয়ার মতে আমি কাশপিয়াকে আমি ঠকাইছি সব জায়গায়, কিন্তু আমি বলতে পারতেছি না। এরকম করতে করতে একটা সময় ও আমাকে বলতেছে যে আমি আগামী দিন যাব, আগামী দিন তুই যাবি আমার সাথে, আমি বাচ্চা ডিএনএ করাবো। এবার সেদিন রাতের বেলা যখন আমি ঘুমাইছি, আমি তখন শোয়া থেকে উঠা মোবাইল ফোনটা নিয়ে ওই সময় আমি তখন ফোন দিলাম কাশপিয়ারে অনেক রাতে। ও তখন রিসিভ করছে। রিসিভ করার পরে আমি বললাম, কাশপিয়া তুমি যে আমার শপথ করাইলা তোমার বিয়ের বিষয়টা কাউকে না বলার জন্য, এখন আগামী দিন কি করবা? ও আমাকে বলা, আগামী দিন আবার কি? হ্যাঁ, আমি বললাম, কাশপিয়া আগামী দিন তামিমা আসতেছে আমাকে নিয়ে তোমার এই বাচ্চার ডিএনএ টেস্ট করাবে। ও আমাকে বলে, মানি? আমি বললাম, মানি খুব সোজা। আগামী দিন আমি আসতেছি, আমার বউ তামিমা আসতেছে, তোমার বাচ্চারা হসপিটালে নিয়ে আমার সাথে ডিএনএ টেস্ট করাবে। কি করবা তখন? ও আমাকে বলে, তোমার দুটা পায়ে ধরি, তুমি আমাকে আর অপমান করো না, আমারে বাঁচতে দেয়। বললাম, না, এই সবের জন্য আমি দায়ী না, এই সবের জন্য তুই দায়ী। তুই আমার সেদিন তোর মাথা চুয়ে শপথ করাইলি বিয়ের কথা আমি যেন কাউকে না বলি। ও আমাকে বলে, তোমার কাছে কি মনে হয়, তুমি যদি তোমার আম্মার কাছে বলতে যে আমি কাশপিয়াকে বিয়ে করছি, তোমার আম্মা হাসতে হাসতে কাশপিয়াকে নববধূ হিসাবে মেনে নিত? বরং আমারে জবাই দিত, তোমারে ঘর থেকে বের করতো। আমি নিজেকেও বাঁচাইছি, তোমাকেও বাঁচাইছি। এরপরে তুমি তোমার বাসায় আমার দুর্বলতার সুযোগ নিয়ে যেটা আমার সাথে করছো, এটা তুমি ঠিক করো নাই। আর শেষ পর্যন্ত আমি বাচ্চাটাকে নষ্ট করতে চাইছি, তুমি আমাকে বাচ্চাটাকে নষ্ট করতে দাও নাই। আজকে আমি কি করব? আমি কোন দিকে যাব? আমি বললাম, আমি জানি না তুমি কোন দিকে যাবা, তবে কালকে সকালের খেলাটাই হবে জমজ একটা খেলা। সকালবেলা আমার বউ আমাকে নিয়ে যাবে, তুমি থাকবা, বাচ্চা ডিএনএ টেস্ট হবে, আমার ডিএনএ টেস্ট হবে, বাচ্চার সাথে আমার ডিএনএ ম্যাচ করে যাবে। এরপর তুমি ওয়াও। ও তখন আমাকে বলতেছে, এটা কিন্তু ঠিক করো নাই, তুমি তোমার বউকে দিয়ে এইভাবে আমাকে হেনস্থা করতে পারো না। আমি বললাম, আজকে আমি যে চোখের পানি ঝরাইছি, চিৎকার করছি, কান্না করছি, সব কিছুর জন্য তুই দায়ী। তুই আমার সাথে এরকমটা করছিস, তুই আমাকে মাথা শোয়া শপথ না করাইলে একটা না একটা কিছু করতো। সকালবেলা আমি তখন ঘুম থেকে উঠি, কাশপিয়া তখন তামিমা তখন উঠে যায়, উঠে আমাকে বলে, রেডি হও, বের হবো। আমি বললাম, কোথায় যাবো? বলে, গ্রামে যাব, গিয়ে হচ্ছে কাশপিয়ার ছেলেরে কোলে নিয়ে গিয়া ছেলের হচ্ছে ডিএনএ টেস্ট করাবো, ছেলের ডিএনএ করাবো, এবং ডিএনএ করার পরে ডিএনএ যদি তোমার সাথে ম্যাচ হয় তাহলে এটা তোমার ছেলে, আর কোনো কথা নাই। আমি তখন বললাম, তো আমার ছেলে হলে? ও বলে, যদি তোমার ছেলে হয় তাহলে আমি তো বললামই, আমিও বিষ খাবো, আর আমার যে দুইটা বাস্টার জন্ম দিয়েছে, যারও সন্তান জন্ম দিয়েছে, আমি তাদেরকেও বিষ খাওয়াবো। আমি তখন একটা থাপ্পড় মারি, তাই আমাকে একটা থাপ্পড় মারার পরে ও তখন রেডি হয়ে যায়। আমাকে তখন নিচে আমি যেতে চাই না, পরে জোরাজোরি করে আমাকে সখন নিয়ে যায়। কিন্তু বাড়ির উঠানে যাওয়ার পরে, মানে বাড়ির ঢুকবো, ওই সময় দেখতেছি আমার বাড়িতে প্রচুর চিল্লা শোনা যাচ্ছে। আমি মানুষের জিজ্ঞেস করি কী হয়েছে, পরে বলে সকালবেলা থেকে কাশপিয়ার বাচ্চাকে পাওয়া যাচ্ছে না। আমি বললাম, কাশপিয়ার বাচ্চাকে পাওয়া যাচ্ছে না মানে কাশপিয়ার বাচ্চা কী হয়েছে? পরে বলে, কে জানি সকালে বাচ্চাকে ঢুলনি থেকে নিয়ে গেছে, মানে সকালবেলা নাকি বাচ্চা ঢুলনির মধ্যে শোয়া রাখছিল, ওখান থেকে নাকি বাচ্চাকে নিয়ে গেছে। তাই আমি তখন আমার মুখের দিকে তাকাই, তুমি এই ঘটনা ঘটাইছো, তুমি বাচ্চা চুরি করছো? আমি বলি, আরে আমি তো তোমার সাথেই ছিলাম, গতকালকে রাতে তোমার সাথেই ছিলাম, সকালে তোমার সাথে আসলাম, আমি কী করে বাচ্চা লুকাবো? ভিতরে যায়, তখন বাচ্চা পাওয়া যায় না। কাশপিয়া তখন বসে আছে, আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি, কাশপিয়া বাচ্চা কই? ও তখন কিচ্ছু বলে না। আমি আবার বলি, কাশপিয়া আমার বাচ্চা কই? ও তখন কিছুই বলে না, নিচের দিকে তাকিয়ে আছে, আর চোখের পানিগুলো অজরে ঝরতেছে, নিজের বুকে টিপ দিয়ে দুধ বের করে বাসায় দিতেছে এবং চিৎকার করে কান্না করতেছে। আমি ওর মুখের দিকে তাকে নিচের চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমি জানি কাশপিয়া বাচ্চাটাকে লুকায় রাখছে। আমি ওর কানের কাছে গিয়ে বলি, কাশপিয়া বাচ্চা কোথায় লুকাইছ? ও তখন কিচ্ছু বলে না, খালি কান্না করতেছে। সকাল থেকে দুপুর হয়ে গেল, সবাই চারদিকে বাচ্চা খুঁজতেছে, বাচ্চা কোথায় গেল, বাচ্চা তো আর পাওয়া গেল না। এরকম করতে করতে মানে অনেক জায়গায় বাচ্চাকে খোঁজা হলো, বাচ্চা পাওয়া গেল না। প্রায় দুপুর পরে আসরের আজান দিয়ে দিছে। আসরের নামাজ পড়ার জন্য আমি মসজিদে গেছি। আসরের নামাজটা পড়ে আইসা আমি খুঁজতেছি, কিরে কাশপিয়া কই? এবার কাশপিয়ারও পাচ্ছি না। মনের ভিতর তখন ভয় লেগে গেল, না জানি কাশপিয়া আত্মহত্যা করে ফেলে। কাশপিয়ারে খুঁজতে খুঁজতে আমাদের বাড়ির পাশে একটা অনেক বড় খাল আছে, বিশাল বড় একটা খাল। খালের এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না। আমি কাশপিয়ারে খুঁজতে খুঁজতে খালের পাড়ে গিয়ে দেখি কাশপিয়া খালের দিকে এক দৃষ্টিতে তাকায় আছে।
এক দৃষ্টিতে তাকায় আছে, খালের দিকে তাকায় আছে। আমি তখন ওর কাছে গেলাম যে কাশপিয়া, হে কাশপিয়া, এভাবে এখানে কেন দাঁড়িয়ে আসো? ও তখন চিৎকার দিয়ে পানির মধ্যে নেমে যায়, মানে পানির মধ্যে নামতেছে। আমি বললাম যে পানিতে নামতেছো কেন, কী হয়েছে আমাকে বলো। ও তখন চিৎকার দিয়ে কাঁদতেছে। আমি বললাম কাশপিয়া, আমার ছেলে কোথায়? ও বলে এদিক দিয়ে হেঁটে হেঁটে চলে গেছে। আমি বললাম এদিক দিয়ে হেঁটে হেঁটে কোথায় চলে গেছে? ও বলে এদিক দিয়ে হেঁটে হেঁটে চলে গেছে। এই কথা বলে চিৎকার করে কাঁদতেছে। আমি ওরে বুঝাইতে পারতেছি না। এখান থেকে আমি ওরে ধরাধরি করে বাড়িতে আনি, আনার পরেও চিৎকার করে পুরোটা উঠানে এই মাথা থেকে ও মাথা পর্যন্ত গড়াগড়ি করে কাঁদে। ওর কান্নার কোনো মানে বুঝি না। কান্না দেখার পর আমার বউ তখন আমাকে বলে চলো এখান থেকে। আমার বউ তখন মাগরিবের আগে আমাকে নিয়ে জোর করে চট্টগ্রাম শহরে চলে আসে। আসার ঠিক 2 দিন পরে আমার আম্মা আমার মোবাইলে কল দেয়। কল দিয়ে আমারে বলে, এরে শিমুল, তোর বউকে ওই দিন যাওয়ার সময় আমাদের বড় পাতিলটা নিয়ে গেছিল। আমি বললাম বড় পাতিল মানে? মা বলে আমার বড় একটা পাতিল ছিল, পাতিলটা তো পাইতেছি না। যখন মা বলল পাতিল পায় না, তখন আমার ভিতর হঠাৎ করে মনে হলো কাশপিয়া বিকেলবেলা খালের পাড়ে দাঁড়িয়েছিল, চিৎকার করে কাঁদলো, বলল বাচ্চা খালের পাড় দিয়ে চলে গেছে, আবার মা বড় পাতিলটা খুঁজে পাচ্ছে না। তার মানে এমনটা নয় তো যে ওই বড় পাতিলের ভিতরে কাশপিয়া তার বাচ্চাকে রেখে ছেড়ে দিয়েছে খালের পানির মধ্যে? আমি তখন এটা শোনার পরে পরের দিন গিয়ে খালের 2 পাশে মানুষদেরকে জিজ্ঞেস করতে শুরু করি কোথাও একটা বাচ্চা পাওয়া গেছে কিনা। 1 দিন 2 দিন নয়, প্রায় মাসের পর মাস আমি খালের বাড়ির আশেপাশে মানুষদেরকে জিজ্ঞেস করি বাচ্চা পাইছেন কিনা। কিন্তু কেউ আর আমাকে কোনো সঠিক সন্ধান দেয় না। আমি আমার বাচ্চার সন্ধান পাই না। এরকম করে প্রায় কয়েকটা মাস কেটে গেল। কয়েকটা মাস কাটার পরে আস্তে আস্তে কাশপিয়া কেমন জানি পাগল হয়ে যাচ্ছে, কারোর সাথে কথা বলে না, খুব পাগলামি করতেছে। এরকম করতে করতে একটা সময় কাশপিয়া সত্যি পাগল হয়ে গেল। চট্টগ্রামের কুন্থার মধ্যে ওকে রাখি, মানে মেন্টাল হসপিটালে রাখি। ওইখানে প্রায় 2 বছর মতো কাশপিয়া থাকে, কিন্তু কাশপিয়া 2 বছরও কাশপিয়া ভালো হয় না। আমি কাশপিয়ার সাথে সারাক্ষণ থাকি, ওর সেবা যত্ন করি। এটা দেখে আমার বউ তামিমা আমাকে ডিভোর্স করে চলে গেছে। আমার 2টা বাচ্চারে নিয়ে, পাগল বউ কাশপিয়াকে নিয়ে আমি এখন খুব মানবতার এক জীবনযাপন করছি। আব্বা আম্মা কেউ আমাকে পছন্দ করে না, সবাই আমাকে খালাখালি করে। আমি কেন আমার বউ তামিমারে বাদ দিয়ে কাশপিয়ার পিছনে এত সময় দিলাম, যার কারণে আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে। আমার 2টো সন্তান আছে, 2টো সন্তান এখন অনেক বড় হয়েছে। আমি কাশপিয়ার চিকিৎসা করতেছি, কাশপিয়া আগের চেয়েও মোটামুটি একটু ভালো হয়েছে। তো কিছুটা ভালো হয়েছে, আমি ওর সাথে এখন থাকি। আব্বা আম্মা এখন আর কিছু বলে না। এবং আপনার কাছে দোয়া চাই, আপনি কাশপিয়ার জন্য দোয়া করবেন। কাশপিয়া যদি ঠিকভাবে ঠিক হয়ে যায়, তাহলে আমি কাশপিয়াকে নিয়ে সংসার করে বাকি জীবনটা কাটাতে চাই। আমার 2টো সন্তান আমাকে অনেক ভালোবাসে। আমার বউ তামিমা আমার কাছ থেকে যাওয়ার পরে এক কলেজের প্রফেসরকে বিয়ে করে ও এখন ওর মতো করে সুখে আছে। ওর ঘরেও একটা ছেলে সন্তান হয়েছে, ওর মতো করে ভালো আছে। আপন ভাই দোয়া করবেন, আপনার গল্পগুলো শুনে ভালো লাগে, তাই ভালো লাগা থেকে আজকে আমার গল্পটা আপনার কাছে বললাম। আপন ভাই জানি না আপনি আমার গল্পটা পড়বেন কি না, যদি পড়েন আমার সাথে একটু যোগাযোগ করেন। আমি চট্টগ্রামের অংচাবাই থাকি। আমাদের জুতার ব্র্যান্ডের নাম হচ্ছে এইটা, এবং আমাদের বিভিন্ন জায়গায় অনেক বড় বড় কারখানা আছে, অনেক বড় বড় শোরুম আছে। ভালো থাকবেন ভাই, আপনার জন্য অনেক দোয়া ভালোবাসা। এটা আমার ফোন নাম্বার, যদি পারেন আমার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ও বন্ধুরা, জীবনের বাস্তবতা হার মানিয়ে দেয় গল্প, সিনেমা, রূপকথা। সূর্য মনে হয়ে উঠে গেছে। সকালে সূর্যতে গ্রামের মেঠো পথের রাস্তায় কিছুটা সময় কাটিয়ে আসি। আজ এখানেই বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।